ইম্পর্টেন্ট টপিকস। দাঁড়িয়ে দেখতে বল না। তো আজকে আমরা এতদিন ধরে যে টপিক গুলো করেছি সেইগুলোর একটু হালকা হালকা রিভিশন করব। তো থিওরি গুলো কিন্তু আগে সব পড়ানো আছে, তোমাদের কাছে সব নোটস আছে। তো নোটসও আছে, নোটসে দেখো প্রপার মার্কিংও করা আছে, সবকিছু করা আছে। অর্থাৎ তোমাদেরকে আগে সবকিছু পড়ানো আছে, সবকিছু বোঝানো আছে, আজকে জাস্ট একটু রিভিশন। তো রিভিশনের সময় আমি মেনলি ইম্পর্ট্যান্ট টপিক গুলোকে বেশি হিট করছি, ঠিক আছে? কিছু কিছু টপিক স্কিপ করব, যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট সেইগুলোকে আমি বেশি জোর দিচ্ছি। তার কারণ এটাই যে আমাকে একটা পার্টিকুলার টাইমের মধ্যে অনেকগুলো থিওরি রিভিশন করাতে হবে। তো আমি মেন যেইগুলো ইম্পর্টেন্ট সেইগুলোতে ফোকাস করছি। নাড়াচাড়াগুলো বন্ধ করো। সবার আগে আমি ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং চ্যাপ্টার থেকে কিছু আলোচনা করব। তারপর থিওরি বেসিস অফ অ্যাকাউন্টিং, মনে আছে? থিওরি বেসিস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইন্ডেস বলে যে চ্যাপ্টারটা ছিল, ওইটা থেকে কভার করব। আর তারপরে বেসিক অ্যাকাউন্টিং টার্মস থেকে কভার করব। তো তোমরা যদি রেডি হও আমরা স্টার্ট করতে পারি, ঠিক আছে? তো সবার আগে আমরা একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং, অ্যাট্রিবিউটস অফ অ্যাকাউন্টিং বা স্টেপস অফ অ্যাকাউন্টিং। তার প্রথম পয়েন্টটা কি কারোর মনে আছে? আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন। মানে অ্যাকাউন্টসে আমরা ইম্পর্ট্যান্ট, অ্যাকাউন্টসে আমরা সেই জিনিসগুলোই রেকর্ড করি যেইগুলো মনিটারি টার্মসে ইভালুয়েট করা যায়। বোঝা গেল? অ্যাকাউন্টসে আমরা সেই জিনিসগুলোই রেকর্ড করি যেইগুলো মানিটারি টার্মসে আমরা এক্সপ্রেস করতে পারি। এইবারে আমাকে বলো, এফিসিয়েন্সি অফ এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স, এইটা কি রেকর্ড করব? কি বলছো সবাই? না বলছো? তো রেকর্ড করব না। নেক্সট, রিক্রুটমেন্ট অফ এমপ্লয়িজ, স্যাটিসফ্যাকশন অফ কাস্টমার্স, এই কোনো কিছুই আমরা রেকর্ড করব না। কেন করব না? মনিটারি টার্মসে এগুলো এক্সপ্রেস করা যায় না। পরীক্ষায় একটা অবজেক্টিভ আসতে পারে, ধরো এফিসিয়েন্সি অফ এমপ্লয়িজ কি আমরা রেকর্ড করব, ইয়েস অর নো? বা ঘুরিয়ে বললো যে অ্যাজ পার হুইচ কনসেপ্ট এফিসিয়েন্সি ইজ নট রেকর্ডেড। এটা আমাদের থিওরি বেস অফ অ্যাকাউন্টিং এ পড়েছি, মানি মেজারমেন্ট কনসেপ্ট, করিয়ে দেবো। তো যাই হোক, প্রথম ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন। ফিনান্সিয়াল ট্রানজাকশনস মানে দোজ ট্রানজাকশনস which can be expressed in monetary terms। বোঝা গেল? এইবারে সেকেন্ড ফিচার কি ছিল? মেজারমেন্ট ইন টার্মস অফ মানি। আচ্ছা, আমরা জার্নাল করি, তো জার্নালে অ্যামাউন্ট কলম করি, সেখানে লিখি তো কত টাকার ট্রানজাকশন। তো ফার্স্ট কি আমি আইডেন্টিফাই করি কোন ট্রানজাকশনটা রেকর্ড করব। নেক্সট আমি যখন অ্যাকাউন্ট রেকর্ডিং করি আমি অ্যামাউন্ট কলমে অ্যামাউন্ট বসাই। তো তো তার জন্য আমার কি দরকার? অ্যামাউন্টটাকে মেজার করা দরকার, যে কত টাকার ইনভলভ আছে এই ট্রানজাকশনে। ফার্স্ট আমি দেখলাম যে এটা ফিনান্সিয়াল ট্রানজাকশন কিনা। নেক্সট আমি দেখবো যে কত টাকা ইনভলভ এই ট্রানজাকশনে। তো নেক্সট অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মেজারমেন্ট ইন টার্মস অফ মানি। তো আইডেন্টিফাইড ট্রানজাকশনস আর মেজার্ড ইন টার্মস অফ মানি, মানে কতটা মনিটারি ভ্যালু ইনভলভ আছে। এরপরে হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিং মানে কি? রেকর্ডিং মানে জার্নাল, একদমই ঠিক বলেছো। কিন্তু
আমার পাশে বসে অন্তরেশ একটা ভুল কথা বললো, বললো এটা প্রিন্সিপাল বুক অফ অ্যাকাউন্টস, একদমই নয়। আচ্ছা আজকে দেখার, আশা করি আজকের পরে ভুল হবে না, আজকে একটু ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করা যাক। বুক অফ প্রাইমারি এন্ট্রি বা বুক অফ অরিজিনাল এন্ট্রি। কেন? কারণ প্রথমে আমি জার্নালে রেকর্ড করি তো রে বাবা। একটা ট্রানজাকশন হওয়ার পরে সবার আগে কি করি? জার্নাল করি তো, তারপর জার্নাল থেকে লেজার করি। প্রথমে তো জার্নাল করি, তো ইটস আ বুক অফ প্রাইমারি অর অরিজিনাল এন্ট্রি। ঠিক আছে, তো রেকর্ডিং মানে জার্নালাইজিং। জার্নালাইজিং কে আমরা কি বলি? জার্নালকে আমরা কি বলি? বুক অফ প্রাইমারি এন্ট্রি। কিছু মাথা ঢুকছে? এরপরে ক্লাসিফাইং। ক্লাসিফাইং মানে লেজার। সিমিলার ট্রানজাকশনস আর brought together in one place by preparing ledger accounts. তো ক্লাসিফিকেশন মানে হচ্ছে লেজার। ক্লাসিফিকেশন মানে হচ্ছে লেজার। আচ্ছা লেজারকে কি বলি? আর এগুলো অবজেক্টিভে আসলে করা যাবে তো? আচ্ছা এটা আমরা আজকে প্রথম বুঝছি না, আগে পড়া আছে? সেটা কেউ জানো তো? পড়া আছে যে রিভিশন হচ্ছে, সেটা জানো তো? অর্ধেক জন তো সেটাও জানে না। তো লেজারকে আমরা বলবো প্রিন্সিপাল বুক অফ এন্ট্রি। তাহলে আমরা চারটে স্টেপ কি কি পড়লাম? আইডেন্টিফিকেশন, মেজারমেন্ট, তারপর তো হোলি। হোলি মানে যেগুলো তোমরা হাতে করে দেখেছো, রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং। এরপরে হচ্ছে সামারাইজিং। সামারাইজিং মানে কি? ভেরি গুড, ভেরি গুড। সামারাইজিং এর মধ্যে দুটো জিনিস আসে। নাম্বার ওয়ান হচ্ছে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর নাম্বার টু হচ্ছে ব্যালেন্স শিট। আচ্ছা দুটো টার্ম পড়েছিলাম আমরা, মনে করে দেখো। কন্ট্রোল করো শিবু। আমরা দুটো টার্ম পড়েছিলাম, একটা হচ্ছে ফিনান্সিয়াল পারফরমেন্স, একটা ফিনান্সিয়াল পজিশন। এবারে বলো ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা কি পাই? আর ব্যালেন্স শিট থেকে? ফিনান্সিয়াল পারফরমেন্স মানে প্রফিট না লস, আর ফিনান্সিয়াল পজিশন মানে অ্যাসেট আর লায়াবিলিটির পজিশন। তো দেখো তো ঠিক করে, ঠিক আছে কিনা? ট্রেডিং অ্যান্ড পিএল থেকে কি পাচ্ছি? ফিনান্সিয়াল পারফরমেন্স। আর ব্যালেন্স শিট থেকে কি পাচ্ছি? ফিনান্সিয়াল পজিশন। কোনো অসুবিধা? তাহলে কি কি পড়লাম? আইডেন্টিফিকেশন, মেজারমেন্ট, রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং। মাথা ঢুকছে? সামারাইজিং এর মধ্যে ট্রেডিং পিএল আর ব্যালেন্স শিট। ট্রেডিং পিএল থেকে কি পাই? ফিনান্সিয়াল পারফরমেন্স। আর ব্যালেন্স শিট থেকে কি পাই? ফিনান্সিয়াল পজিশন। ফিনান্সিয়াল পজিশন মানে অ্যাসেট লায়াবিলিটির পজিশন। মাথা ঢুকছে? আর দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে। ভেরি গুড। অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন। ধরো তুমি এই বছরের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বানালে, ব্যালেন্স শিট বানালে, মানে সামারাইজিংটা করলে। এরপরে অ্যানালাইসিস করবে যে তোমার পারফরমেন্স প্ল্যানিং অনুযায়ী হয়েছে কিনা। এইখানে দুটো কম্পারিজনের কথা বলি, একটা হচ্ছে ইন্টার ফার্ম কম্পারিজন, একটা ইন্ট্রা ফার্ম কম্পারিজন। ইন্ট্রা ফার্ম মানে নিজের বিজনেসের 2 বছরের মধ্যে কম্পারিজন করবে, যে এই বছরের প্রফিট আর আগের বছরের প্রফিটের মধ্যে কম্পারিজন করবে। যদি মেজর ফ্লাকচুয়েশন হয় তাহলে ইন্টারপ্রেট করবে যে কেন এই ফ্লাকচুয়েশনটা এসছে। ধরো এবছর প্রফিট অনেকটা কমে গেছে আগের কয়েক বছরের তুলনায়, গ্রাফটা অনেক নেমে গেছে, তো অ্যানালাইসিস করে ইন্টারপ্রেট করতে হবে যে কেন কমলো। দিস ইজ ইন্ট্রা ফার্ম, নিজের বিজনেসের 2 বছরের ডেটা কম্পেয়ার করছো। 2 বছর বা তার বেশি হতে পারে, নিজের বিজনেসের ডেটা কম্পেয়ার করছো, পাস্ট ডেটা এন্ড কারেন্ট ডেটা। কেউ বলবে স্যার ফিউচার ডেটা, ওরে না লাইক ফিউচার ডেটা কোথা থেকে পাবো? তাও কেউ বুঝলো না। যাই হোক, আরেকটা হচ্ছে ইন্টার ফার্ম কম্পারিজন, মানে সিমিলার ইন্ডাস্ট্রির দুখানা বিজনেস। আমার অ্যাকাউন্টস টিউশনের সাথে অন্য অ্যাকাউন্টস টিউশনের কম্পারিজন করছি, দিস ইজ ইন্টার ফার্ম। দেখছি আমার লস তার প্রফিট, তোমাকে বের করতে হবে না কেন আমার লস। তো আমার লসের মেন রিজন হচ্ছে তোমরা স্টেক হোল্ডার্সরা, মার্কস আনতে না পারলেই আমার লস। যাই হোক, সিমিলার ইন্ডাস্ট্রিতে দুটো আলাদা আলাদা বিজনেসকে কম্পেয়ার করা হচ্ছে, দ্যাট ইজ ইন্টার ফার্ম কম্পারিজন। তো ইন্ট্রা এন্ড ইন্টার ফার্ম কম্পারিজন কি প্রবলেম? শিবাংশ কি হলো? আচ্ছা এরপরে
আর একটা হচ্ছে কমিউনিকেশন। ফিনান্সিয়াল ডেটাকে কমিউনিকেট করতে হবে টু দ্য ইউজার্স অফ ফিনান্সিয়াল ইনফরমেশন। তোমরা যারা শেয়ারসে ইনভেস্ট করো, বা তোমরা করবে না, তোমাদের বাড়ির লোক যারা শেয়ারসে ইনভেস্ট করো, তোমাদের বাড়ির লোক অনেকেই শেয়ারসে ইনভেস্ট করে, তো দেখবে বছরের শেষে অ্যানুয়াল রিপোর্ট পাঠায়। সে অ্যানুয়াল রিপোর্টে দেখবে ফিনান্সিয়াল স্টেটমেন্টস থাকে। ফিনান্সিয়াল স্টেটমেন্টস মানে ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, এইসব থাকে। তো financial informations are communicated to the users of financial information. একদমই তাই, ওইটা দেখে ডিসাইড করবে না, ইনভেস্টররা ডিসিশন নেবে ওটা দেখে। ধরো ব্যাংক, ইনভেস্টররা তো ওটা দেখে ডিসাইড করবে যে ইনভেস্ট করবো কিনা। এবার তুমি ব্যাংকে লোন নিতে গেছো, ব্যাংক লোন দেবে কিনা সেটা কি করে ডিসাইড করবে? তোমার ফিনান্সিয়াল পারফরমেন্স দেখে না, ফিনান্সিয়াল পারফরমেন্স আর ফিনান্সিয়াল পজিশন দেখে। তার জন্য ফিনান্সিয়াল যে তোমার স্টেটমেন্টস মানে ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট সব জমা দিতে হবে। আর এমন নয় যে নিজের মতো বনে বানিয়ে জমা দিয়ে দিলে, না, অডিট করে জমা দিতে হবে, নাহলে ব্যাংক বিশ্বাস করবে কেন? অডিট মানে একটা সার্টিফাইড লোককে দিয়ে সিগনেচার করাতে হবে, জেনারেলি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে। বুঝে গেল? এগিয়ে যাই। তো দিস ওয়াজ অ্যাবাউট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং। এবার তোমরা কি করো, এই টপিকটা একটু ভালো করে দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। তোমরা এই দুটোর টপিককে বড্ড বেশি গুলিয়ে ফেলো। এবং এই যে টপিকটা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এটা একটু নোটসের পরের দিকে দেওয়া আছে, দেখছো? হ্যাঁ, এইটা টপিক নাম্বার 8-এ দেখছো, প্রিন্ট আউটের টপিক নাম্বার 8-এ। এই যে টপিকটা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এই টপিকটা কিন্তু তোমরা ভীষণ গোলাও। এতক্ষণ কি পড়লাম? ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং। এবার অ্যাকাউন্টিং থেকে যে ইনফরমেশনটা জেনারেট হয়, সেই ইনফরমেশনটার কি ক্যারেক্টারিস্টিক্স সেটা পড়তে চলেছি, ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং আসার থেকে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন আসার চান্স বেশি। তো এটা আমি বারবার বলি ইম্পর্টেন্ট, তোমরা বারবার এটাকে নেগলেক্ট করো। মানে আজকাল একটা ট্রেন্ড, যেটা ইম্পর্টেন্ট বলবো সেটা নেগলেক্ট করে চলে যাবে। আর তারপর কি বলবে? তারপর এসে বলবে যে স্যার তো পড়ায়নি। যাই হোক, কি বুঝছো? তো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যে প্রথম হচ্ছে রিলায়েবিলিটি। আচ্ছা, মনে রাখবে RRUC, RRUC। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনে মনে রাখবে RRUC, এটা হচ্ছে কোড। এইবারে বলো, সবার আগে কি? রিলায়েবিলিটি। আরেকটা আর আছে, কি হলো তো? রেলেভেন্স। এরপর ইউ, আর লাস্টে হচ্ছে কম্পারেবিলিটি। ঠিক আছে? এবার ধরো পরীক্ষায় এসছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, 3 মার্কসে বা 4 মার্কসে এসছে। আরে ভাই 2 লাইন করে লিখবে তো, বা 1 লাইন 1 লাইন করে। তো যেরকম মন্দিরে গিয়ে প্রণামী দাও, পুজো করার সময় সবাই চায় যে খুব ভালো পুজো হোক, প্রণামীর সময় কত ঠেকাও? ওই 10 টাকা 11 টাকা, সেরকম একটু প্রণামী ঠেকাবে তো এখানে। তো তার জন্য একটু বুঝতে হবে রিলায়েবিলিটি মানে কি, রেলেভেন্স মানে কি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি মানে কি, কম্পারেবিলিটি মানে কি। বাট সবার আগে এটা মনে রাখবে RRUC। এটাই তো মনে রাখতে পারো না তোমরা। তোমরা তো লিখে আসবে যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন দেবে, তোমরা কি লিখে আসবে? আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন। না 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 না, শিব শিব শিব। তো ভালো করে শুনছি, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন যদি বলে এই চারটে হবে, RRUC: রিলায়েবিলিটি, রেলেভেন্স, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, কম্পারেবিলিটি। আচ্ছা, রিলায়েবল আর রেলেভেন্সের মধ্যে তফাৎটা কি বলেছিলাম, মনে আছে? রিলায়েবিলিটি মানে যেই সোর্স থেকে ইনফরমেশনটা আসছে সেটা কারেক্ট, আর রেলেভেন্স মানে যেই ডিসিশনটা আমার দরকার সেটা আসছে। মানে ধরো আমি খুঁজে বের করতে চাইছি শিবরাজের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। না, এটাই এক্সাম্পলটা দিয়েছিলাম মেন ক্লাসে।
তো আমি খুঁজে বের করতে চাইছি শিবরাজের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তো আমি শিবরাজের সেকশনের কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, তার থেকে ডেটাটা পেলাম, সেটা রিলায়েবল। শিবরাজের সেকশনে কে কে আছে? আচ্ছা একটু বলো তো, আছে কি নেই? আচ্ছা শিবরাজ বলে দিয়েছে ফালতু কথা বন্ধ কর, ঠিক আছে। তো এই যে শিবরাজের সেকশনের লোকেরাই বলছে যে শিবরাজের গার্লফ্রেন্ড আছে, সো দিস ইজ রিলায়েবল। এটা রিলায়েবল কিন্তু এটা রেলেভেন্ট নয়। এখন আমরা পড়ছি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এইখানে শিবরাজের গার্লফ্রেন্ড নিয়ে আলোচনাটা রেলেভেন্ট নয়। রিলায়েবল কিন্তু রেলেভেন্ট নয়, তাই তো? কি বোঝা গেল তো? আচ্ছা, তো রিলায়েবিলিটি আসলে পরীক্ষায় তো এইসব লিখবে না যে ফর সাপোজ শিবরাজের গার্লফ্রেন্ড, না পরীক্ষায় কি লিখবে একটু দেখে নিচ্ছি। রিলায়েবিলিটির এগেইনস্টে লিখবে ফ্রি ফ্রম বায়াস অর এরর, ফ্রি ফ্রম বায়াস অর এরর, মেটেরিয়াল এরর, মেটেরিয়াল এরর, এরর মেটেরিয়াল এরর মানে খুব বড়সড় ভুল যাতে না হয়। ছোটখাটো ভুল তো হতেই পারে, হিউম্যান এরর তো থাকেই। ছোট ভুল মানে ছোট ভুল। মেটেরিয়ালিটি কনসেপ্ট পড়েছিলাম মনে আছে? মেটেরিয়ালিটি কনসেপ্টে কি বলেছিল, একটা মেটেরিয়াল ইনফরমেশন সেটাই যেটা ইনভেস্টরের ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে। তো মেটেরিয়াল এরর মানে খুব বড়সড় এরর যেটা তোমার ইনফ্লুয়েন্স করতে পারে ডিসিশন মেকিং কে। বাট ছোটখাটো এরর তো তাও হতে পারে, যতটা সম্ভব আমরা চেষ্টা করব না হয়, বাট হিউম্যান এরর তো হতেই পারে না। সো রিলায়েবিলিটি মানে ফ্রি ফ্রম বায়াস অর এরর, আরো ভালো করে বলতে গেলে ফ্রি ফ্রম বায়াস অর মেটেরিয়াল এরর। এই এক লাইন লিখে আসতে পারবে তো? রেলেভেন্স মানে কি? একটা জিনিস তখনই রেলেভেন্ট হবে যেটা ডিসিশন মেকিং এ আমাকে সাহায্য করবে। আমি পড়াচ্ছি ক্যারেক্টারিস্টিক্স আর ইনফরমেশন নিচ্ছি শিবরাজের ব্যাপারে, তোমাকে এটা পড়াতে থোড়ি না সাহায্য করবে, তাই তো? সো ইট ইজ নট রেলেভেন্ট। ফালতু কথা একদম বলবে না, চলো। আচ্ছা, এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই যে আমরা ফরম্যাট বানিয়ে গুছিয়ে জিনিসটাকে প্রেজেন্ট করি, কেন করি? যাতে প্রপার প্রেজেন্টেশন হয়। তো ইজি টু আন্ডারস্ট্যান্ডে লিখবে প্রপার প্রেজেন্টেশন, ফিনান্সিয়াল ইনফরমেশন আর প্রপারলি প্রেজেন্টেড সো দ্যাট ইট বিকামস ইজি টু আন্ডারস্ট্যান্ড। বোঝা গেল? মুদিখানার দোকানের মতো করে যদি আমি হিসাব করে দিয়ে দিই চলবে? আরে কেউ বুঝতেই পারবে না। তো একটা প্রপার ফরম্যাট কেন বানানো হয়েছে? একটা প্রপার ফরম্যাট কেন বানানো হয়েছে? কেন? আন্ডারস্ট্যান্ডেবল, প্রপারলি জিনিসটাকে আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য, ঠিক আছে? কম্পারেবিলিটি মানে কি? একটু আগে বলছিলাম দুটো কম্পারিজন, কি বলেছি গো? ইন্টারস্টেট না, ওটা জিএসটি ছিল। ইন্ট্রা মানে ফর্মের মধ্যে লাস্ট দুটো কম্পারিজন, হ্যাঁ ইন্টার ফর্ম মানে বিভিন্ন রকম ফর্মের সেম জিনিস কম্পারিজন। আচ্ছা, ইন্ট্রা ফর্ম আর ইন্টার ফর্ম মানে কি? হ্যাঁ তুমি বলো, আসো। ইন্ট্রা মানে নিজের ফার্মের পাস্ট ইয়ার্স ডেটা আর কারেন্ট ইয়ার ডেটা কম্পেয়ার করছি, ফিউচার ডেটা না কিন্তু, শিলভদ্র পালের গল্প হলে আলাদা। আর ইন্টার ফর্ম মানে সেম ইন্ডাস্ট্রির দুটো ফার্ম, মানে কম্পিউটারের সাথে আমি ডেটা কম্পেয়ার করছি, দ্যাট ইজ ইন্টার ফর্ম। বোঝা গেল? ভাই এটা লিখে আসতে পারবে? আর আর ইউসি, আর মানে নেক্সট স্লাইডে যাও না, সেটাই দেখেই বলুক না। রিলায়েবিলিটি, রেলেভেন্স, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, কম্পারেবিলিটি। লিখতে পারবে তো? তাহলে আমরা দুটো টপিক পড়লাম। ফার্স্ট টপিকটা কি পড়লাম গো? অ্যাকাউন্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং নাম্বার 1 কি ছিল না দেখে? आइडेंटिफिकेशन। नंबर 2, नंबर 1 आइडेंटिफिकेशन, पैसा का चक्कर। नंबर 2 मेजरमेंट। नंबर 3, नंबर 4, नंबर 5, नंबर 6, ঠিক আছে?
আর লাস্টে কমিউনিকেশন, তাই তো? এবার ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনে আমরা যেটা পড়লাম, ভালো করে মাথায় ঢোকাচ্ছ, কি পড়লাম? RRUC, রেলেভেন্স, রিলায়েবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, কম্পারেবিলিটি। নেক্সট টপিক, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, কাদের কাজে লাগে অ্যাকাউন্টিং ইনফরমেশন, এটাও এমসিকিউ তে আসতে পারে। ইন্টারনাল ইউজার হচ্ছে ওনার আর ম্যানেজমেন্ট, আর এক্সটার্নাল ইউজার কারা? এমপ্লয়িজ, ব্যাংকস, ক্রেডিটর, গভর্নমেন্ট, রিসার্চার্স, পোটেনশিয়াল ইনভেস্টার্স। পোটেনশিয়াল ইনভেস্টার্স মানে কি? যারা আমার ইনভেস্টর হতে পারে, কারেন্টলি দে আর নট দ্য ইনভেস্টার্স, বাট হতে পারে। তো তাদেরকে আমি ডেটাটা প্রোভাইড করে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব টু ইনভেস্ট ইন মাই কোম্পানি। পোটেনশিয়াল ইনভেস্টার্স, ঠিক আছে? তো ইন্টারনাল ইউজার, ওনার আর ম্যানেজমেন্ট। ওম শান্তি ওমে শাহরুখ খানের নাম কি ছিল? কি ছিল? ওম। ওম, আচ্ছা, শাহরুখ খান হচ্ছে ইন্টারনাল ইউজার, এটা মনে রাখবে। ওম, দেখো, ORM, ওনার আর ম্যানেজমেন্ট, বাকি সব এক্সটার্নাল। আরে শাহরুখ খান হচ্ছে ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ওম দেখো, O ফর ওনার, M ফর ম্যানেজমেন্ট, আর বাকি ইন্টারনাল পড়ে নেবে, এ বাকি সব এক্সটার্নাল। আর এইভাবেই পড়তে হয়, না কি তুমি ইন্টারনাল দুটো পড়লে এক্সটার্নালের লিস্ট ধরে ধরে মুখস্থ করবে? না, যেটা কম থাকে পড়ে নিলে, মাথায় ঢুকিয়ে নিলে, বাকিগুলো এখানে ফেলে দেবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো যাই হোক, আরে ঠিক আছে, শিবরাজ বলছে আমি মুখস্থ করে নেবো, ঠিক আছে তুমি মুখস্থ করে নিও। আচ্ছা শিবরাজ কি, আচ্ছা অনেক কিছু বলতে চাই শিবরাজের, আমি পরে শিবরাজকে ক্যামেরার সামনে নিয়ে এসে আমি শিবরাজের অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন করব, ঠিক আছে? তো ইন্টারনাল ইউজার হচ্ছে ওম, শাহরুখ খান, মানে শাহরুখ খান লিখে আসবে না পরীক্ষায়, ওনার আর ম্যানেজমেন্ট। হ্যাঁ এরকমও আছে, লোক লিখেছে বলে স্যার আপনিই বলেছিলেন এটা। আর এক্সটার্নাল ইউজার হচ্ছে বাকি সবাই, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়তে চলেছি, এইটা না পরীক্ষায় আসার খুব চান্স থাকে। কি বলতো? লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং। লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, সবার নোটে একটু বের করে নাও টপিকটা, ভালো করে শুনছো। এটা এখানে একদম ক্লাসে রেডি করে যাবে, আমি একটু টাইম নেবো এটাতে। তো তোমাদের নোটের টপিক নাম্বার 5, তাই তো? যুদাজিৎ রেডি? সবাই রেডি? অ্যানাবেল, শিবাংশ, রিচা, খোঁজো খোঁজো, যাই হোক হিন্টস দিয়ে দিলাম, এবার খোঁজো। কি? আচ্ছা যাই হোক, লিমিট তুমি বুঝবে না, লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, তুমি লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং এ আসো। প্রথম লিমিটেশন কি বলছে? ইট ইজ নট ফুললি এক্সাক্ট। আগের দিনই একটা কি করাচ্ছিলাম, তখন কে একজন আমাকে বললো স্যার এটা আমরা জানবো কি করে। আচ্ছা, শিবরাজকে আমি একটা কিছু বোঝাচ্ছিলাম আগের দিন, তখন আমি বলছিলাম যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার সময় মেশিনের লাইফটা আমার দরকার হয়, যে আমি একটা মেশিন কিনছি, সেই মেশিনটা আমার কতদিন চলবে। তখন শিবরাজ বললো স্যার লাইফ আমি কি করে বুঝবো? মেশিন কেনার দিনই আমি এস্টিমেট করি যে এই মেশিনটা আমার কতদিন চলতে পারে। তো শিবু আমাকে বললো স্যার কি করে বুঝবো? আমি বললাম এস্টিমেশন লাগাবো। আর এস্টিমেশন কি কারেক্ট হবে তার কোনো মানে আছে? মানে নেই না, কোনোদিনই কারেক্ট হয় না, খুব 1% কারেক্ট হয় হয়তো। যেরকম আমাদের স্কুলে যেসব কাপেলরা ছিল আমরা ভাবতাম বিয়ে হবে, এখন দেখছি সব অন্যদের সাথে বিয়ে হয়ে গেছে। একজন দুজন, আমি সেদিনকে একজনকে দেখে আমার খুব ভালো লাগলো, যে ছোটবেলার ছিল, মানে বিয়ে হয়েছে, বাকি তো সব দেখি এদিক ওদিক হয়ে গেছে। বুঝতে পারলে? তো এস্টিমেশন কোনোদিন মানে কারেক্ট হয় না, এস্টিমেশন কোনোদিন কারেক্ট হয় না। যাই হোক, তো অ্যাকাউন্টিং ইজ নট ফুললি এক্সাক্ট। কেন? বেশ কিছু জিনিসপত্র আমরা এস্টিমেশন বেসিসে করি, যেরকম ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করছি, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার সময় আমার লাইফ অফ দ্য অ্যাসেট দরকার হয়। তোমরা যখন ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা করবে তখন আরো ভালো করে এটা বুঝতে পারবে। লাইফ অফ দ্য অ্যাসেট মানে এই অ্যাসেটটা কতদিন চলবে। আমি মেশিনটা কেনার দিনই এস্টিমেট করছি এটা কতদিন চলবে, তো এস্টিমেট করছি, নট এক্সাক্ট। তাহলে ডেপ্রিসিয়েশনের ফিগারটাও এস্টিমেটেড আসবে না, কোনোদিনই এক্সাক্ট আসবে না। বুদ্ধিতে ঢুকছে? আর একটা জিনিস আছে, মনে করে দেখো, একটা কনসেপ্ট পড়েছিলাম,
সেই কনসেপ্টের নাম হচ্ছে প্রুডেন্স। আরে থিওরি বেস অফ অ্যাকাউন্টিং এ আছে, একটু পরে পড়াবো। বাট যাদের মনে আছে হালকা হালকা করে একটু মনে করো, আমি ওটার সাথে এটা লিঙ্ক করি একটু। প্রুডেন্স বা কনজারভেটিজম বলে একটা কনসেপ্ট পড়েছিলাম, সেখানে আমি বলেছিলাম ক্লোজিং স্টক ইজ ভ্যালুড অ্যাট, হ্যাঁ হ্যাঁ, একদম লো। আমি বলেছিলাম দুটো জিনিসকে কম্পেয়ার করব, কস্ট অর এনআরভি। এনআরভি মানে নেট রিয়েলাইজেবল ভ্যালু। এই দুটোর মধ্যে যেইটা লো হবে সেইটাকে আমি ক্লোজিং স্টকের ভ্যালু বলে মেনে নেব। ঠিক আছে? কস্ট তো আমি জানি ভাই কত টাকায় কিনেছি। হোয়াট ইজ এনআরভি? নেট রিয়েলাইজেবল ভ্যালু, মানে পরের বছর যখন বিক্রি করতে যাবো তখন আমি কত টাকা পাবো, তাই তো? এইবারে আবার আমি সেই একই কথা বলছি, আমি কি জ্যোতিষী? কি করে বলবো পরের বছর বিক্রি করতে গেলে কত টাকা পাবো? তো এনআরভি ইজ এগেইন অ্যান এস্টিমেটেড ইস্যু। এখানেও এস্টিমেশন চলে আসছে, কি প্রবলেম? বোঝা গেল? তাহলে অ্যাকাউন্টসে বেশ কিছু জায়গায় এস্টিমেশন থাকে। প্রভিশন ফর ডাউটফুল ডেট আরেকটা জিনিস। প্রুডেন্স কনসেপ্টেই পড়েছিলাম প্রভিশন ফর ডাউটফুল ডেট। ব্যাপারটা কি? আমার যদি মনে হয় আমার টাকা ডুবতে চলেছে, তাহলে এখনই লস বুক করে নাও, এখনই প্রফিট কমিয়ে রাখো। এবার কত টাকা ডুববে সেটাও তো এস্টিমেটেড। বোঝা গেল কি? তো অ্যাকাউন্টিং ইজ নট ফুললি এক্সাক্ট, কেন বলো তো? এখানে এটাই লিখে আসবে, ইট ইনভলভস ইউজ অফ এস্টিমেশন। ইউজ অফ এস্টিমেশন। কিছু এক্সাম্পল দিতে পারবে? ক্যালকুলেশন অফ এনআরভি, অফ ক্লোজিং স্টক। আরো এক্সাম্পল দাও। ক্যালকুলেশন অফ পিডিডি। এই পিডিডি লিখবে না, প্রভিশন ফর ডাউটফুল ডেট। তাহলে এনআরভি, পিডিডি, আরো কি বললাম? ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার সময় এস্টিমেটেড লাইফ অফ অ্যাসেট। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স হয়। তো এগুলো সব এস্টিমেশন চলছে, সো দেয়ারফর অ্যাকাউন্টিং ইজ নট ফুললি এক্সাক্ট। তাহলে পরীক্ষায় যখন এক লাইন লিখবে, শিবাংশ বলো কি লিখবে? অ্যাকাউন্টিং ইজ নট ফুললি এক্সাক্ট, তুমি এক লাইন তোমাকে এক্সপ্লেন করতে হবে, কি লিখবে? হ্যাঁ, এক্সাম্পল। শিবাংশ বলছে দেয়ার ইজ ইউজ অফ এস্টিমেশন, এক্সাম্পল। এবার একটু মন দিয়ে শোনো, তুমি কি করতে আসো ক্লাসে? শিবু, এক্সাম্পল। হ্যাঁ, লাইফ অফ অ্যান অ্যাসেট, এনআরভি, এনআরভি অফ, ক্যালকুলেশন অফ প্রভিশন ফর ডাউটফুল ডেট, ডেপ্রিসিয়েশন। ওই লাইফটাই তো বলে দিলাম, লাইফটা বলবে, ওটা বেশি ভালো, যে ক্যালকুলেশন অফ এস্টিমেটেড লাইফ অফ অ্যাসেট which is required in the calculation of depreciation. তো লিখে আসতে পারবে তো? উল্টো পাল্টা লিখে আসবে না, দু লাইন লিখবে, একটু প্রপার লিখবে উইথ এক্সাম্পল। ইউজ অফ এস্টিমেশন আর কয়েকটা এক্সাম্পল, কি অসুবিধা আছে? এদিকে আসছো? এটা মাথায় ঢুকলো? প্রপারলি লিখবে তো? নেক্সট হচ্ছে আনরিয়ালিস্টিক ইনফরমেশন। দেখো, আমি কয়েক বছর আগে একটা জমি কিনেছিলাম, বুঝলে? তো খুব কম দামে জমিটা কিনেছিলাম, বুঝতেই পারছো, আমি কিনেছি মানে কম দামই হবে, আমি কি করে বেশি দামে কিনবো? কম দামে একটা জমি কিনেছিলাম। কত দিয়ে কিনেছিলাম? ওই ধরো 1 লাখ টাকা। আরে 1 লাখ টাকা কিছুই না, একটা জমির দাম। লোন নিয়ে কিনেছিলাম 1 লাখ টাকা। এরপরে কি হয়েছে জানো শিবান? হ্যাঁ, গভর্নমেন্ট আমার এই প্রজেক্টের পাশে, আমি তো কিনেছিলাম যেখানে গ্রাম, মানে ফাঁকা জায়গা, তো আমার এই প্রজেক্টের আশেপাশে গভর্নমেন্ট এয়ারপোর্ট বানাবে বলে ডিসক্লেয়ার করে দিয়েছে। আরে হাসার কিছু নেই, শান্তিনিকেতনে গেছিলাম কয়েক বছর আগে, ওইখানে দেখলাম এয়ারপোর্ট ফেয়ারপোর্ট হচ্ছে। তার মানে হ্যাঁ, ওই এয়ারপোর্ট কলেজের জন্য সব রেডি হচ্ছে। তার মানে ওই আশেপাশের জায়গার কত দাম বেড়ে গেল বলো তো? মার্কেট ভ্যালু বেড়ে গেল। আরে হ্যাঁ, মেট্রো স্টেশন। পড়ানোর সময় মেট্রোর এক্সাম্পল দিয়েছিলাম বলে আজকে এয়ারপোর্ট দিলাম। বা ধরো মেট্রো,
মেট্রো। আগেকার দিনে মানে যেখানে মেট্রো ছিল না সেই জায়গাগুলোতে পরে যখন মেট্রো হলো তার ভ্যালু প্রচুর বেড়ে গেছে, কোটি টাকা চলে গেছে। এখনো হচ্ছে, সেই জায়গাগুলোর ভ্যালু প্রচুর বেড়ে যাচ্ছে। যেরকম জোকাতে যখন এখন প্রচুর প্রজেক্ট হচ্ছে না, এখন তো বোধহয় জোকা মেট্রো চালু হয়ে গেছে, বাট আজ থেকে কত বছর আগে থেকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যাচ্ছে জোকা মেট্রো নিয়ার মেট্রো। মেট্রো স্টেশন তখনও চালু হয়নি বাট অ্যাডভার্টাইজমেন্ট চলছে। এইবারে যেই মেট্রো স্টেশন হয়ে গেল তার দাম প্রচুর বেড়ে যাবে। কি বুঝলে? কিন্তু মজার বিষয় দেখো, আমরা অ্যাকাউন্টসে মার্কেট ভ্যালুকে কিন্তু কনসিডার করি না। তো আনরিয়ালিস্টিক ইনফরমেশনে আমি এটাই লিখবো যে মার্কেট ভ্যালু ইজ নট কনসিডার্ড। মার্কেট ভ্যালু ইজ নট কনসিডার্ড। আমি 1 লাখ টাকায় আমি কিনেছিলাম কত? 1 লাখ টাকায়। আমি অ্যাকাউন্টসে জার্নাল কি পাস করব? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত? 1 লাখ। এরপরে যে এই জমির ভ্যালু বেড়ে গিয়ে আজকে 30 লাখ হয়ে গেছে, এই ইনক্রিজ ইন মার্কেট ভ্যালুকে আমি রিফ্লেক্ট করব না। বোঝা গেল? কোনো অসুবিধা? তাহলে আমি যখন অ্যাকাউন্টসটা চেক করছি আমি দেখছি আমার কাছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 1 লাখ টাকার, বাট ইন রিয়ালিটি ওটা কিন্তু আজকের দিনে ওটা অনেক বেশি ভ্যালু। তাহলে অ্যাকাউন্টস থেকে কি আমি রিয়েলিস্টিক ইনফরমেশন পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ অ্যাকাউন্টিং ইজ বেসড অন হিস্টোরিক্যাল কস্ট। মনে করো দেখো না, একটা কনসেপ্ট পড়েছিলাম থিওরি বেসডে, হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। সেই জন্য ইনডেজ বলে যে জিনিসটা আসছে সেইখানে আমরা আস্তে আস্তে ফেয়ার ভ্যালুর দিকে শিফট করছি, হিস্টোরিক্যাল কস্টকে আস্তে আস্তে আমরা ফলো করা বন্ধ করছি। বুঝতে পারলে? তো আনরিয়ালিস্টিক ইনফরমেশন কেন মার্কেট ভ্যালু নট কনসিডার্ড? আমি হিস্টোরিক্যাল কস্টে দেখাবো। দীপ্তদীপ কি বুঝলে একটু বলো দেখি, বলে ফেলো। বলো না মার্কেট ভ্যালু ইজ নট কনসিডার। আরে বাবা, আনরিয়ালিস্টিক ইনফরমেশন একটা হেডিং দিতে পারবে, তারপর লিখবে যে মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস আর নট কনসিডার্ড, অ্যাসেটস আর শোন অ্যাট historical cost, therefore accounting gives unrealistic information. কি প্রবলেম? 2 লাইন লেখা যাবে তো? বলো বলো অদ্রিজা বিশ্বাস, আনরিয়েলিস্টিক ইনফরমেশন আসলে কি লিখবে? রিফ্লেক্ট হয় না। ঠিক আছে, হিস্টোরিক্যাল কস্টে আমরা রেকর্ড করি, চেঞ্জেস মার্কেট ভ্যালু চেঞ্জেস হলে সেটা রিফ্লেক্ট হয় না। ঠিক আছে, বুঝতে পারছো শুভনীল? এরপরে হচ্ছে সুন্দর না? বেচারা অলিম্পিক অলিম্পিক ফিল এলো কিনা বলো? হেলিকপ্টার। শিবাংশ বলেছে ওয়ান্স মোর। আচ্ছা, যাই হোক, এবার আসল কথায় আসি। ইগনোরস কোয়ালিটেটিভ ইনফরমেশন, এই টপিকটা একটু আগেও বলেছি। কি বলেছিলাম বলো তো? হ্যাঁ হ্যাঁ, মানিটারি ট্রানজাকশনস আর রেকর্ডেড, কোয়ালিটি রেকর্ড করা হয় না। কোয়ালিটেটিভ থিংস আর নট রেকর্ডেড। যেরকম ওই যে আমি বলছিলাম না, কি বলবো, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি, ওই যে আমি বললাম এফিসিয়েন্সি অফ এমপ্লয়িজ নট রেকর্ডেড। ঠিক। কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, আমার প্রোডাক্টের কোয়ালিটি কত সেটাও রেকর্ড করি কি করি না? কাস্টমার স্যাটিসফ্যাকশন রেকর্ড করি করি না? কোয়ালিটেটিভ ইনফরমেশনস আর নট অ্যাভেলেবল। আরে হেডিং দিয়ে লিখে দেবে অ্যাকাউন্টিং ইগনোরস কোয়ালিটেটিভ ইনফরমেশন। ফর এক্সাম্পল, এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, দুই চারটা এক্সাম্পল দিয়ে দেবে। এফিসিয়েন্সি অফ এমপ্লয়িজ, কোয়ালিটি অফ প্রোডাক্ট। কি প্রবলেম সুরঞ্জনা?
আরো বলো না, কাস্টমার স্যাটিসফ্যাকশন কি ইউটিলিটি? কাস্টমার স্যাটিসফ্যাকশন, বেশি বুদ্ধি লাগানোর দরকার নেই, ঠিক আছে? বোঝা গেল? এরপরে হচ্ছে ইগনোরস প্রাইস লেভেল চেঞ্জেস। এইবার একটা জিনিস দেখো না, একটু আগে আমরা যেটা পড়লাম তার সাথে এটার তফাৎটা কি? একটাতে আমি বললাম আনরিয়েলিস্টিক ইনফরমেশন, আমি বললাম মার্কেট ভ্যালু রিফ্লেক্ট করি না। আবার এখানে আমি বলছি ইগনোরস প্রাইস লেভেল চেঞ্জেস, তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, এখানে দেখো, মানির পারচেজিং পাওয়ার চেঞ্জ হয় না। আমরা যখন ছোটবেলায় ছিলাম 1 টাকায় রসগোল্লা পেতাম, একটা 1 টাকায় একটা রসগোল্লা পাওয়া যেত। আজকে একটা রসগোল্লা 15 টাকা 20 টাকায় চলে গেছে। আচ্ছা 10 টাকা তো মিনিমাম নেবেই। আজকে যদি 1 টাকা দিয়ে বলি একটা রসগোল্লা দিতে, আর তাহলে আমাকে পরের দিন হসপিটালে পাবে। তো মানির পারচেজিং পাওয়ার কমতে থাকে, তো ইনফ্লেশন বাড়তে থাকে তো। বাট অ্যাকাউন্টসে, তার মানে অ্যাকাউন্টসে যেই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা আমি 1990-তে কিনেছিলাম 1 লাখ টাকা দিয়ে, আজকের দিনে ডিউ টু ইনফ্লেশন এটার ভ্যালু বেড়েছে তো। বাট এটাও আমরা অ্যাকাউন্টসে রিফ্লেক্ট করি না, হিস্টোরিক্যাল কস্ট ফলো করি বলে। তো না, তো মার্কেট ভ্যালুকে আমি চেঞ্জ করি, কোনো ধরো মানির পারচেজিং পাওয়ার সেম আছে, বাট কোনো প্রজেক্ট গভর্নমেন্ট লঞ্চ করে দিয়েছে, তার জন্য আমার ল্যান্ডের ভ্যালু অ্যাপ্রিসিয়েট করে গেল, আমরা সেটা রেকর্ড করি না, সেটা আমরা আগের পয়েন্টে পড়লাম। আর এই পয়েন্টে পড়ছি যে মানির পারচেজিং পাওয়ার যে আস্তে 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 কমতে থাকে, সেটাও আমরা রেকর্ড করি না। বোঝা গেল? ইগনোরস প্রাইস লেভেল চেঞ্জটা একটু পড়ো নোট থেকে, টপিক নাম্বার 5-এ আছে। পড়ে বলো তো কোনো অসুবিধা আছে কিনা। কি সুরনীল, পড়ছো না? পড়ছো? এই এই এই, পড়তে বলেছি, তুমি কি কথা বলছো? পড়া হয়ে গেছে, আরেকবার পড়ো। হলো? কোনো অসুবিধা? ঠিক তো? এই ঠিক তো? হ্যাঁ। এবারে লাস্ট পয়েন্ট হচ্ছে উইন্ডো ড্রেসিং। এটা তো তোমাদের ফেভারিট পয়েন্ট, ঘাপলা। উইন্ডো ড্রেসিং মানে ঘাপলা, লিখে দিচ্ছি ঘাপলা। ঘাপলা বোঝো তো, যেটা তোমরা পরীক্ষার খাতায় করো। পরীক্ষার খাতায় একটা কোয়েশ্চেন ছিল বিএসটিডি তে, যে আর্নিং প্রফিট ক্যানট বি দা অবজেক্টিভ অফ বিজনেস মোর দ্যান ইটিং। পার্থিব লিখেছে টু স্টে অ্যালাইভ হিউম্যান বিংস নিড টু এক্সারসাইজ, ফলো আ ব্যালেন্স ডায়েট। তো এটা কি হলো অ্যাকচুয়ালি? পরীক্ষার খাতায় বসে ঘাপলা করা। এটা তো তোমাদের ফেভারিট পয়েন্ট, উইন্ডো ড্রেসিং হচ্ছে তোমাদের ফেভারিট পয়েন্ট, ঘাপলা। মানে ধরো আমি তোমাদের যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে যত স্ক্যাম হয় কেন হয় উইন্ডো ড্রেসিং এর জন্য, সত্যম স্ক্যামের কথা বলেছিলাম, মনে আছে? সত্যম স্ক্যামে, ফর এক্সাম্পল, সত্যম স্ক্যামে কি হয়েছিল, প্রচুর ফেক স্যালারি অ্যাকাউন্ট ওপেন করেছিল, সেখানে স্যালারি জমা পড়তো আর সেই টাকাটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন হতো, মানে চুরি করে নিত ডিরেক্টরসরা, সত্যম স্ক্যামে। দিস ইজ উইন্ডো ড্রেসিং। অ্যাজ আ রেজাল্ট কোম্পানির প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, মানে এক্সপেন্স রেকর্ড হচ্ছে, প্রফিট কমছে, কিন্তু সেই এক্সপেন্সটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না, সেই টাকাটা ওরা চুরি করে নিচ্ছিল। সত্যম স্ক্যামে
ব্যালেন্স শিটের অ্যাসেটে কত কোটি টাকা একটা 400 সামথিং একটা ক্যাশ দেখানো হয়েছিল, 400 ক্রোডস না কত, 432 ক্রোডস অর সামথিং লাইক দ্যাট। একটা ক্যাশ দেখানো হয়েছিল, ক্যাশ ইন হ্যান্ড, যেটা কমপ্লিটলি ফিকটিশিয়াস ছিল, ছিলই না ওই ক্যাশটা। এগুলো কি? উইন্ডো ড্রেসিং। তো অ্যাকাউন্টসকে ম্যানিপুলেট করা সো দ্যাট নিজেদের ফেভারে একটা পিকচার দেখানো যায়। অ্যাকাউন্টসকে ম্যানিপুলেট করা সো দ্যাট নিজেদের ফেভারে একটা পিকচার দেখানো যায়। শেয়ার প্রাইস বাড়াতে চাইছি, কোম্পানি ফিনান্সিয়াল মানে ভালো একটা প্রফিট কামাচ্ছে দেখাতে হবে, কি করব? কিছু ফেক এন্ট্রি মারবো, সেলস এর ফিকটিশিয়াস সেলস এন্ট্রি মারবো, যে সেলগুলো অ্যাকচুয়ালি হয়নি কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে দেখিয়ে দিচ্ছি মিথ্যে সেলস। আরে অডিট তোমার কি মনে হয় অডিট যে করে সে কি ভগবান? সব আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট হয়। সত্যম স্ক্যামে পিডব্লিউসি অডিটর ছিল। আর তোমাদের বলেছিলাম আর্থার অ্যান্ডারসনের কথা, বলেছিলাম। এনরন স্ক্যান্ডাল যখন হয়েছিল আমেরিকায় 2002 বোধ হয়, 2000 বোধ হয়, তো আর্থার অ্যান্ডারসনকে পুরো লিকুইডেট করে দেওয়া হয়েছিল। তারপর 2002-তে এসে সার্ভেন্টস অক্সলে অ্যাক্ট বানানো হয়েছিল আমেরিকায়। এইবার ইন্ডিয়া সিনারিও কি, ইন্ডিয়া 2002-তে আমেরিকা অ্যাক্ট লঞ্চ করে দিল। ইন্ডিয়া তখনও বসেছিল, না 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 ঠিক আছে, আমার দেশে হোক না কিছু, তারপর আমি বানাবো। এখন থেকেই প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ কি আছে। তো সত্যম স্ক্যাম হলো 2007-এ, ইন্ডিয়া 2013-এ নতুন কোম্পানিজ অ্যাক্ট নিয়ে এলো। তার আগে ছিল কোম্পানিজ অ্যাক্ট 1956। তো কোম্পানিজ অ্যাক্ট 1956-এ যা ওই সময়কার অনুযায়ী ফাইনস পেনাল্টিজ লেখা ছিল, বড় বড় কোম্পানি ওইটুকু ফাইন দিয়েই দেবো ভাই, অ্যাক্ট ফলো করবো না। ওই সময়ের অল্প ছিল না, ওইটুকু ফাইন দিয়ে দেবো। তবে 2013-এ এসে কর্পোরেট গভর্নেন্সকে অনেক স্ট্রিক্ট করা হলো, অনেক নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসা হলো কোম্পানিজ অ্যাক্টে 2013-এ এসে। আর পিডব্লিউসি সত্যম স্ক্যামে যে অডিটর ছিল, লিকুইডেট হয়নি, এটা আমেরিকা না, ফাইন দিয়েছে কিছু, কিছু ফাইন দিয়েছে, চলে গেছে, কিছু ফাইন দিয়েছে, হয়ে গেছে, ঠিক আছে। লিকুইডেট তো হয়নি, লিকুইডেট তো হয়নি, ঠিক আছে। তো উইন্ডো ড্রেসিং চলতা है। আর শিবরাজ বলছে অডিটে আটকে যাবে, আরে না না ভাই, অডিটে আটকায় না কিছু। যত স্ক্যাম সব চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই করে। আরে হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া কোনো স্ক্যাম পসিবল না। তারপর তুমি জেলে থাকবে না কিছু থাকবে সেটা আলাদা কথা। কে? আমি তো স্ক্যাম করি না, আমি তো মানে কি করব, গঙ্গা জলে রোজ স্নান করি উঠে। তো লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। কি লিখবো? নট ফুললি এক্সাক্ট, আনরিয়ালিস্টিক ইনফরমেশন, ইগনোরস কোয়ালিটেটিভ ইনফরমেশন, ইগনোরস প্রাইস লেভেল চেঞ্জ, আর লাস্টে তোমাদের ফেভারিট উইন্ডো ড্রেসিং। ঠিক আছে, এতটা কি বুদ্ধিতে ঢুকলো? এগিয়ে যাই। আচ্ছা, এইবারে একটু বোর্ডটাকে ক্লিয়ার করে নিই। তোমরা একটু জল টল খেয়ে নাও। কথা বলছি আমি, জল খাচ্ছ তোমরা। কথা বলতে বলিনি। মৌবনি। মৌবনি রেডি হয়েছিল, একটু থামলেই কথা বলবে। কে? নো।
আচ্ছা এদিকে হুম এদিকে দেখছো, এদিকে দেখছো। তো আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম, থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ওই চ্যাপ্টারটা এবার তোমাদের নোটসটা একটু বের করে রাখছো। সাধারণ সিস্টেম সমাধান অ্যাকাউন্টিং এটা ওইটাই চলছে। নাওনি নোট। আচ্ছা এটা তোমাদের জেরক্স দেওয়া হয়নি, এটা খাতায় লেখানো হয়েছিল। না আছে খাতায় লেখা আমি xerox নিয়ে নিচ্ছি। না না, এটা তো বিএসটিডি নিয়েছিলে। কে বলি আচ্ছা খাতা আগে লিখতে হবে লাইভ থাকছিল আগে থেকে xerox নিয়ে। কে বলেছিল সামনে একটা xerox নিতে ঠিক আছে চলো, খাতায় লেখা আছে, খাতা না থাকলেও কোনো অসুবিধা নেই, স্ক্রিনে দেখলেও বুঝতে পারবে। খাতা থাকলে রাখো, না হলেও চলবে। এটা পড়া হলো তারপর সব ঠিক করে গেলাম আমরা। অন্তরেশ বলছে ফার্স্ট চ্যাপ্টারের বেশ কিছু টপিক স্কিপ করেছো। আরে স্কিপ করেছি মানে এটা রিভিশনে স্কিপ করলাম, মেন ক্লাসে তো পড়িয়েছিলাম। তো এটা পড়তে হবে তাহলে। তো রিভিশনে একটু বেশি ইম্পর্টেন্ট গুলোকে পিক আপ করেছি, ঠিক আছে? তার মানে ওইগুলো ইম্পর্টেন্ট না তা নয়, আদারওয়াইজ একদিনে এতগুলো রিভিশন কি করে করব? হ্যাঁ আরে বাবা, সব যদি এখন পড়াতে হয় সব কটা টপিক, তাহলে তো আমরা 2-3 ঘন্টা বসে থাকতে হবে। এই এদিকে দেখছো তো আমরা, এবার চুপ করে যাও। থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই চ্যাপ্টারটা এখন পড়তে চলেছি। তো এই চ্যাপ্টারের আমরা বেশ কিছু অ্যাকাউন্টিং কনসেপ্ট পড়েছিলাম, মনে করে দেখছো? মনে পড়ছে? বেশ কিছু অ্যাকাউন্টিং কনসেপ্ট পড়েছিলাম। তো এই অ্যাকাউন্টিং কনসেপ্ট গুলো থেকে বেশ কিছু জিনিসপত্র একটু রিভিশন করিয়ে দিচ্ছি। ভাই আজকে বাড়ি গিয়ে গরম গরম পড়ে নিও, নাহলে আবার ভুলে যাবে। বোঝা গেল? সব থেকে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে সুরঞ্জনা। ওর খাতা দেখে আমার মনে হয় যে আমি ওকে কিছুই পড়াইনি, কিন্তু ওকে আমার ক্লাসে দেখে মনে হয় যে খুব ব্রাইট একজন স্টুডেন্ট। মানে আমার প্রেডিকশন এই প্রথম এত খারাপ যাচ্ছে সুরঞ্জনার। মানে এরকমও হয়েছে যে কোনো স্টুডেন্টকে অন্য টিচাররা হয়তো আন্ডার এস্টিমেট করেছে, কিন্তু আমার মনে হয় যে ভালো, সে ভালো করেছে। কিন্তু এইবারে আমার যেন এস্টিমেশনটা সুরঞ্জনা পুরো ডুবিয়ে দিচ্ছে। সুরঞ্জনা, পড়ে আসতে হবে তো নাকি? কি করছো তুমি ওটা? এই লাইটার কিচেন ছিল। আচ্ছা ওকে দিও না, নাও, ইরিটেট করে। এদিকে রেডি? তো অ্যাকাউন্টিং কনসেপ্টস পড়বো। সবার আগে হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। একটা গান ছিল না, মুসাফির হুঁ মে ইয়ারো, না ঘর হে না ঠিকানা, মুঝে বাস চলতে জানা হ্যায়। এ পুরোনো আমলের গান, কিশোর কুমারের বোধহয়। আমাকে গেয়ে দেখাতে বলছে না, আমাকে গেয়ে দেখালে মুশকিল আছে, আমি গিয়ে দেখালে মুশকিল আছে, কারণ এইটুকু ফিজে এত কিছু হয় না। ঠিক আছে, ফিজ বাড়ালে তো আমি ক্যাটরিনা কাইফকেও নিয়ে আসতে পারি এখানে। কি হলো? তো গোइंग कंसर्न कंसेप्ट মানে मुझे बस चलते जाना है, মানে বিজনেস উইল কন্টিনিউ ইন দ্য ফোরসেবল ফিউচার। বিজনেস উইল কন্টিনিউ। দীপ্তদীপ, পড়াশোনার তো ইচ্ছা নেই নাকি? মশা মারছো? আচ্ছা, মশা মেরে নিজেকে শিকারী মনে করছো নাকি? আচ্ছা, পাঞ্জাবে কি খুব মশা? দিয়ে আপনার আচ্ছা এদিকে এদিকে,
तो गोइंग कंसर्न कंसेप्ट पढ़ছি गोइंग कंसर्न कंसेप्ट মানে मुझे बस चलते जाना है মানে बिजनेस विल कंटिन्यू इन द फोर्सेबल फ्यूचर। পরীক্ষায় এটা লিখবে নাকি লিখবে ইট উইল কন্টিনিউ ইন দ্য ফোরসেবল ফিউচার? তো এটা অ্যাজিউম করে নেওয়া হয় অলওয়েজ, আরে লেখা আছে সব, দেখতে থাকো আর মাথায় ঢোকাতে থাকো। এটা অলওয়েজ অ্যাজিউম করে নেওয়া হয় যে বিজনেস উইল কন্টিনিউ ইন দ্য ফোরসেবল ফিউচার। না তো বিজনেস বন্ধ হবে, না তো সিগনিফিকেন্টলি স্কেল ডাউন হবে। না তো বিজনেস বন্ধ হবে, না তো সিগনিফিকেন্টলি স্কেল ডাউন হবে। তাহলে নো লিকুইডেশন, নো সিগনিফিকেন্ট স্কেলিং ডাউন। লিকুইডেশন মানে কমপ্লিটলি বিজনেস বন্ধ হয়ে যাওয়া, আর সিগনিফিকেন্ট স্কেলিং ডাউন মানে অপারেশনটা অনেকটা কম কার্টেল করে দেওয়া। মানে আজকে ধরো রামদেব, বাবা রামদেব, সে কত কিছু করে, মানে পতঞ্জলি কত কিছু প্রোডাক্ট আজকে বিক্রি করে, সৌজন্য তুমি কোন প্রোডাক্ট ইউজ করো? কোনটাই করে না। শিবরাজ, সায়ক, হ্যাঁ সায়ক, সায়ক যেরকম পতঞ্জলি অ্যালোভেরা ইউজ করে, তো আজকে রামদেব কত কিছু বের করছে দেখো। বলো না দু চারটে প্রোডাক্টের নাম। দাঁত কান্তি, কেশ কান্তি, ওরে বাবা, সাবান টাবানও তো আছে, স্কিন প্রোডাক্টসও তো আছে, সাবান কান্তি, আচ্ছা নুডলসও তো আছে, নুডলস আছে না, শ্যাম্পুও আছে। আচ্ছা কোভিড এর সময় করোনিলও বের করেছিল, আচ্ছা ব্রেনোলিয়া, ব্রেনোলিয়া পতঞ্জলি, ব্রেনোলিয়া অনেক পুরনো, তখন রামদেব পিকচারেই ছিল না বোধহয়। আচ্ছা এদিকে দেখছো, আচ্ছা তো আজকে পতঞ্জলির এতগুলো প্রোডাক্ট আছে, হঠাৎ রামদেবের মনে হলো সব প্রোডাক্ট বন্ধ করে দেবো, শুধু অ্যালোভেরাটা চলবে। আরে একটা তো অ্যাডভার্টাইজমেন্ট এরকমও দেখাচ্ছে, বনে গিয়ে গিয়ে একদম পাতা বেছে বেছে আনছে, ওটা কি প্রোডাক্ট ছিল গো? মধু পারছে জঙ্গল, আচ্ছা পতঞ্জলি হানি, আচ্ছা নিজের তো হানি নেই ওই জন্য লোকে। পার্থিব বলছে জঙ্গলে চান করছে কেন? আচ্ছা যাই হোক, তো রামদেব এত কিছু প্রোডাক্টে ডিল করছে, হঠাৎ বললো আমি পতঞ্জলি বন্ধ করে দেবো, তার মানে লিকুইডেশন হয়ে গেল, এটা লিকুইডেশন। আর সিগনিফিক্যান্ট স্কেলিং ডাউন কোনটা? বলছে আমি শুধু অ্যালোভেরা বানাবো, সায়ক ইউজ করে আমি শুধু অ্যালোভেরা বানাবো, বাকি সব বন্ধ। ঠিক আছে, বা ধরো শুধু কেশকান্তি ইউজ করে, যে শিবাংশ ইউজ করে, শুধু কেশকান্তি আমি বানাবো, বাকি সব বন্ধ। ঠিক আছে, বা আর কিছু একটা প্রোডাক্ট বলো না, ওই কোভিড এর সময় ওটা ওটা বাদ দাও, চবন ব্রাশ, ব্রাশ না ব্রাশ, আচ্ছা বা বাবলু বদমাস ইউজ করে, তাই জন্য একটা পার্টিকুলার প্রোডাক্ট ওটা রাখবো, বাকি সব বন্ধ করে দেবো। তো দিস ইজ সিগনিফিক্যান্ট স্কেলিং ডাউন। তো এদিকে গোয়িং কনসার্ন কনসেপ্ট বলছে বিজনেস উইল কন্টিনিউ ইন দ্য ফোরসিয়েবল ফিউচার, না তো লিকুইডেট হবে, না তো সিগনিফিকেন্টলি স্কেলিং ডাউন হবে। পরীক্ষায় রামদেবের এক্সাম্পল লেখার কোনো দরকার নেই কিন্তু, এই সব লিখে আসবে যেগুলো স্লাইডে আছে। হ্যাঁ বলো, কি খুব মজা হচ্ছে নাকি গো ফিজিক্সটা? একটু আমাদেরও শেয়ার করো, দেখো আমরাও একটু শুনি কি তোমার মজা। আচ্ছা না আমি তো বললাম এটা লিখবে না, এটাকে ইংলিশে লিখবে, ইট উইল কন্টিনিউ ইন দ্য ফোরসিয়েবল ফিউচার। শিবাংশ বলছে আমি কি লিখবো, মুঝে বাস চলতে জানা है না, ইট উইল কন্টিনিউ ইন দ্য ফোরসিয়েবল ফিউচার। এইটা মনে রাখার জন্য, এটা তোমার সোচে থাকবে। আর সাচ মানে তুমি লিখবে কি, যে ইট উইল কন্টিনিউ ইন দ্য ফোরসিয়েবল ফিউচার, একটা সাচ একটা সোচ, সোচ থেকে সাচটা ডিরাইভ করতে হবে। কি হলো? হ্যাঁ আহ
অন্তরেশ নালায়ক। তো গোয়িং কনসার্ন কনসেপ্ট লিখতে পারবে তো ভাই 2 লাইন? নেক্সট কনসেপ্ট প্রুডেন্স অর কনজারভেটিজম, প্রচন্ড ইম্পর্টেন্ট, এটাকে আমি একটু ইম্পর্টেন্ট মার্ক করে দিই। গোয়িং কনসার্ন তো ইম্পর্টেন্টই, বাট গোয়িং কনসার্ন সবার তাও মনে থাকে, প্রুডেন্সটা তোমরা ভুলে যাও, কিন্তু ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। না বলে দিচ্ছি, বলে দিচ্ছি। প্রুডেন্স অর কনজারভেটিজম মানে কি বলতো? আমরা এস্টিমেটেড লসকে রেকর্ড করব, বাট এস্টিমেটেড ইনকামকে রেকর্ড করব না। অ্যাকাউন্ট ফর অল এস্টিমেটেড লসেস। একটু আগে একটা এস্টিমেটেড লস নিয়ে আলোচনা করছিলাম, দ্যাট ইজ প্রভিশন ফর ডাউটফুল ডেট। মানে আমি আমার যাকে যাকে আমি ধারে জিনিস বিক্রি করেছি তার মধ্যে কতজন আমাকে টাকা দেবে না বলে আমি মনে করছি, এস্টিমেশন, নট রিয়েল, এস্টিমেশন। সেটা আমি রেকর্ড করবো। আমি বললাম না যে এস্টিমেট করে আমি লস বুক করে নেবো, প্রফিট কমিয়ে দেবো আগে থেকেই। সো অল এস্টিমেটেড লসেস আর রেকর্ডেড, বাট এস্টিমেটেড গেন আমি রেকর্ড করব না। আমার মনে হচ্ছে যে প্রিভিয়াসলি হওয়া কোনো ব্যাড ডেট আমার রিকভার হতে পারে, জাস্ট মনে হচ্ছে, আমি ব্যাড ডেট রিকভারি এন্ট্রি করব না, ইনকাম রেকর্ড করব না, হতে দাও তারপর করব। তো ডু নট অ্যাকাউন্ট ফর এস্টিমেটেড, এটা গেনস হবে, লসেস না। ডু নট অ্যাকাউন্ট ফর এস্টিমেটেড, গেনস হবে এটা। তাহলে অ্যাকাউন্ট ফর এস্টিমেটেড লসেস, ডু নট অ্যাকাউন্ট ফর এস্টিমেটেড গেনস অর ইনকামস। আচ্ছা, এস্টিমেটেড লসেস যে আমি অ্যাকাউন্ট করি, এস্টিমেটেড লসেস যে আমি অ্যাকাউন্ট করি আর এস্টিমেটেড গেনস আমি অ্যাকাউন্ট করি না, অর্থাৎ এই যে প্রিন্সিপাল অফ কনজারভেটিজম, এর কিছু এক্সাম্পল বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড। একটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট। আচ্ছা, ক্লোজিং স্টককে যে আমরা ভ্যালু করি কস্ট অর এনআরভি হুইচ এভার ইজ লোয়ার, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল। যেটা লোয়ার সেটা নি, লোয়ারটা নি। ক্লোজিং স্টকের ভ্যালু, ক্লোজিং স্টকের ভ্যালু যত কমাবো আমার প্রফিট কমে যাবে তত। তোমরা ফাইনাল অ্যাকাউন্টসে গিয়ে শিখবে। আমরা ইচ্ছা করেই কম নিই ক্লোজিং স্টকটাকে, প্রফিট ইচ্ছা করেই কমিয়ে রাখি, ডিউ টু দ্য প্রিন্সিপাল অফ প্রুডেন্স অর কনজারভেটিজম। বোঝা যাচ্ছে? তো এইগুলো হচ্ছে এক্সাম্পল প্রুডেন্সের। মাথায় ঢুকলো? ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। এগিয়ে যাই। পুরো মুডটাই নষ্ট করে দাও তোমরা। এদিকে তো আমরা লাস্ট কি পড়লাম? প্রুডেন্স। এবার আরেকটা অ্যাকাউন্টিং কনসেপ্ট পড়ছি, দ্যাট ইজ ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট মানে revenues should be matched with expenses. Revenues should be matched with expenses. Revenues should be matched with expenses. একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ম্যাচিং কনসেপ্টের মানেটা হচ্ছে revenues should be matched with expenses.
ব্যাপারটা এরকম, ধরো তুমি 50টা পেন কিনেছো, এক একটা পেন 10 টাকা করে, টোটাল কত হয়? 500 রুপিস। এর মধ্যে থেকে আউট অফ দিজ 50 পেন্স তুমি বিক্রি করলে কটা? 40 পেন্স। কত করে বিক্রি করলে? @rupees 20 ইচ। এইবারে 800 টাকায় বিক্রি করলে আমরা কি এইটা বলবো যে আমার প্রফিট হলো 300? আমরা কি এটা বলবো যে প্রফিট 300? দ্য আনসার ইজ নো। কেন বলবো না? কারণ আমরা কস্ট নিচ্ছি 50 পেনের, আর সেলিং প্রাইস নিচ্ছি 40 পেনের। মানে কস্ট নিচ্ছি বা এক্সপেন্স বা কস্ট যাই বলো, নিচ্ছি 50 পেনের জন্য, আর রেভিনিউ, সেলস মানে ইনকাম বা রেভিনিউ, রেভিনিউটা নিচ্ছি 40 পেনের জন্য। তাহলে দুটোর ম্যাচ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ক্লোজিং স্টকে এখনো আমার 10টা পেন পড়ে রয়েছে। ক্লোজিং স্টকে এখনো আমার 10টা পেন পড়ে রয়েছে, যেটা আমি পরের বছর বিক্রি করব। এই বছরের শেষে 10টা পেন এখনো পড়ে আছে, পরের বছর বিক্রি করব। তাহলে এই 10টা পেনের রেভিনিউ আমি পরের বছর জেনারেট করব। তাহলে পরের বছর এটার এক্সপেন্সটাকেও আমি কনসিডার করব। এই বছরের প্রফিট ক্যালকুলেশনে আমি 40 পেনকে বিক্রি করেছি না, তো 40 পেনের কস্টের সাথে 40 পেনের রেভিনিউকে ম্যাচ করে আমি প্রফিট বের করব। দিস ইজ ম্যাচিং কনসেপ্ট। তাহলে এই বছরে আমি বিক্রি করেছি, 800 টাকা পেয়েছি 40 পেন, তার সাথে আমি কম্পেয়ার করব 40 পেনের কস্ট প্রাইস কত? 40 × 10 400। তাহলে প্রফিট কত হলো? প্রফিট হলো 400। তাহলে আমি কি করলাম বলতো? রেভিনিউজ আর কস্টকে ম্যাচ করলাম। দিস ইজ ম্যাচিং কনসেপ্ট। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার যখন করবে তখন দেখতে পারবে আমরা পুরো মেশিনের ডেপ্রিসিয়েশনটা মেশিনের লাইফের শেষে গিয়ে বুক করি না, একটু 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 করে থ্রু আউট দ্য লাইফ ওটাকে অ্যালোকেট করি। মানে ধরো একটা মেশিন 5 বছর চলবে, একটা মেশিন ধরো 5 ইয়ার্স চলবে, 5 বছর পর এই মেশিনটার ভ্যালুটা 0 হয়ে যাবে। আমি মেশিনটা কিনেছি ধরো 1 লাখ টাকা দিয়ে, চলবে কতদিন? 5 ইয়ার্স। 5 বছর পর আমার 1 লাখ লস হয়ে যাবে। আমি ইয়ার 5-এ গিয়ে 1 লাখ লস দেখাবো না, আমি 5 বছরের মধ্যে এটাকে অ্যালোকেট করে দেবো, প্রত্যেক বছর 20 20 20 20 করে দেখাবো। কেন? কারণ এই মেশিনের বেনিফিটটা তো আমি প্রত্যেক বছর পাচ্ছি। মেশিনের বেনিফিট সেলস এর মধ্যে ঢুকে আছে, আরে মেশিন থেকে প্রোডাকশন হচ্ছে, সেটা বিক্রি করেই আমি রেভিনিউ জেনারেট করছি। তো প্রত্যেক বছরের সেলস এর মধ্যে মেশিনের বেনিফিট ঢুকে আছে তো। তাহলে মেশিনের ডেপ্রিসিয়েশনটাও প্রত্যেক বছরই দেওয়া উচিত, আদারওয়াইজ প্রপার প্রফিট ক্যালকুলেশন হবে না। রেভিনিউকে তার কস্টের সাথে ম্যাচ করো। আমি ইয়ার 1-এ তো মেশিনটা চালিয়েছি, তাহলে ইয়ার 1-এর রেভিনিউ এর মধ্যে তো ওই মেশিনের বেনিফিট ঢুকে আছে। তাহলে ইয়ার 1-এও তো আমার কিছুটা ডেপ্রিসিয়েশন দেখানো উচিত। পুরোটা আমি 5 বছরের পরে গিয়ে দেখাবো কেন? 5 বছর ধরে তো আমি বেনিফিট নিচ্ছি, তাহলে ডেপ্রিসিয়েশনটাও 5 বছরে স্প্রেড আউট করে দাও। ইয়ার 1-এ আমি বেনিফিট পেয়েছি মেশিন থেকে, রেভিনিউ পেয়েছি, তো ইয়ার 1-এও কিছুটা এক্সপেন্স দেখাও। ইয়ার 2-তেও মেশিনটা ইউজ করছি, বেনিফিট পাচ্ছি, ইয়ার 2-তেও কিছুটা দেখাও, ইয়ার 3-তে দেখাও, 4-এ দেখাও, 5-এ দেখাও, 5 বছরের মধ্যে ভাগ করে দাও। কারণ আমি বেনিফিট পাচ্ছি, আমি রেভিনিউ পাচ্ছি 5 বছর ধরে, আর আমি তার এক্সপেন্সটা একদম ইয়ার 5-এ গিয়ে লামসাম দেখাচ্ছি, তাহলে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে ব্যাপারটা। বেনিফিট 5 বছর ধরে পাচ্ছি, রেভিনিউ 5 বছর ধরে জেনারেট করছে মেশিনটা, তো তার কস্টটাও 5 বছর ধরে এলোকেট করে দাও। ম্যাচিং কনসেপ্ট। বোঝা গেল? এগোবো?
স্ক্রিনটা একটু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, নেক্সট কনসেপ্ট যেটা পড়বো সেটা মেটেরিয়ালিটি কনসেপ্ট। একটা আইটেমকে আমি মেটেরিয়াল কখন বলবো? যখন সেটা ইনভেস্টরের ডিসিশনকে ইনফ্লুয়েন্স করতে পারবে। অ্যান আইটেম ইজ কনসিডার্ড টু বি মেটেরিয়াল if it can influence the decision making of an well informed investor. তো একটা আইটেম মেটেরিয়াল তখনই হবে if it can influence the decision of investors. আচ্ছা, মেটেরিয়ালিটি কনসেপ্টের আন্ডারে একটা আমরা জিনিস পড়েছিলাম। ধরো একটা কোম্পানি আছে, সে কিছু স্টেশনারি কিনেছে, 100 টাকা স্টেশনারি কিনেছে। সেই 100 টাকা স্টেশনারির মধ্যে কিছুটা স্টেশনারি আনইউজড ফর্মে রয়েছে। বছরের শেষে কি সেটাকে আমি অ্যাসেট হিসাবে দেখাবো? দ্য আনসার ইজ নো। দরকার নেই অ্যাসেট। অত ছোটখাটো একটা 50 টাকার জিনিস, কোটি কোটি টাকার ব্যবসার মধ্যে একটা 50 টাকার জিনিস অ্যাসেট হিসাবে দেখানোর কোনো দরকার নেই। দিস ইজ নট মেটেরিয়াল না। ইনভেস্টাররা ওই 50 টাকার অ্যাসেটটা দেখে কোনো ডিসিশন নেবে না। ওটাকে আমি একদম পুরোটাই এক্সপেন্স বলে দেখিয়ে দেবো। ঠিক আছে? এইবারে কেউ লাফালাফি করতেই পারে যে স্যার আমার খুব ছোট বিজনেস, আমার জন্য 50 টাকাটাও অনেক বড়। ঠিক আছে, তার জন্য আমি নোটসে দেখো একটা লাইন লিখেছি, ইট ইজ দ্য ম্যাটার অফ প্রফেশনাল জাজমেন্ট। কোন বিজনেসের জন্য কোনটা মেটেরিয়াল, it is a matter of professional judgment. It is a matter of professional judgment. বাট পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে তাহলে কোনো জাজমেন্ট লাগিও না। স্টেশনারি কিনেছে 100 টাকার, 50 টাকার স্টেশনারি আনইউজড আছে, তুমি জাজমেন্ট লাগিয়েছো না যে আমার বিজনেস খুব ছোট, আমি এটাকে অ্যাসেট বলে দেখো না। বলবে এটা মেটেরিয়াল নয়, সো ইট উইল বি এক্সপেন্সড ইন পিএল। আনসারটাও লেখানো আছে তো? কোনো অসুবিধা? আচ্ছা, এইবারে দেখছো, আমরা এবারে অন্য টপিক, অন্য চ্যাপ্টারে মুভ করেছি। বেশ কিছু কনসেপ্ট ডিসকাস করলাম, এবার বেসিক অ্যাকাউন্টিং টার্মস চ্যাপ্টারটাতে মুভ করেছি। বেসিক অ্যাকাউন্টিং টার্মস, এটা জেনারেলি এমসিকিউ, নট ফর রাট্টা। তো না, এটার থেকে অত রাট্টাবাজি কিছু আসবে না, জেনারেলি ফর এমসিকিউ এটা। জেনারেলি এটা ফর অবজেক্টিভ। ঠিক আছে, আমি ওই জন্য মেন মেন যেগুলো বড় কোয়েশ্চেন আসার চান্স কোথা থেকে বলো? বড় কোয়েশ্চেন আসার চান্স হচ্ছে তোমার লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং, ফিচার্স অফ কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ তোমার ওইটা অ্যাকাউন্টিং ইনফরমেশনের ফিচার, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এইগুলো। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা চলে এসেছি বেসিক অ্যাকাউন্টিং টার্মস বলে যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিস পড়েছিলাম, মন দিয়ে শোনো। জিনিসটার টপিকটার নাম ছিল নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট মানে আমি কি বলেছিলাম বলতো? যেই অ্যাসেটটা, হ্যাঁ ভেরি গুড, যেটা মোর দ্যান 12 মান্থস আমার বিজনেসে থাকবে, লং টার্ম অ্যাসেট, একদমই। মোর দ্যান 12 মান্থস আমার বিজনেসে থাকবে, অর্থাৎ লং টার্ম অ্যাসেট অর নন কারেন্ট অ্যাসেট। এইবার আমাকে বলছো যে নন কারেন্ট অ্যাসেট বিজনেসে কেন কেনা হয়? আইদার ইট ইজ পারচেসড ইন অর্ডার টু বি ইউজড ইন দ্য বিজনেস, যেরকম মেশিন, একটা মেশিন কিনেছি কেন? বিজনেসে ইউজ করবো বলে। একটা বিল্ডিং কিনেছি কেন? স্টাফদের বসাবো বলে, বা স্টাফদের অ্যাকোমোডেশন দেবো বলে, অফিস করবো বলে। তো আইদার ইট ইজ পারচেসড ইন অর্ডার টু বি ইউজড ইন দ্য বিজনেস অর ইট ইজ পারচেসড ফর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে ইনভেস্টমেন্ট। একটা বিল্ডিং কিনেছি, আমার লাগবে না, আমি কিনে রেখে দিয়েছি। জমি কিনে রেখে দিয়েছি, এক্সট্রা পয়সা ছিল, সারপ্লাস ছিল বিজনেসে, আমি কিনে রেখে দিয়েছি। কেন? ফর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। পরে যখন ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন মানে পরে জমির ভ্যালু যখন বাড়বে বিক্রি করে দেবো, ইনভেস্টমেন্ট পারপাস। বা ধরো কোনো কোম্পানির শেয়ার কিনেছি, শেয়ার কেন কিনি ভাই? 2 পয়সা কামানোর জন্য তো। তো যখন মার্কেট ভ্যালুটা বাড়বে বিক্রি করে দেবো।
So these are non-current assets. So non-current asset are basically those assets which are purchased in order to be used in the business or for capital appreciation, not for resale. Not for resale. Capital appreciation or used in the business. এদিকে দেখছো, যেই নন কারেন্ট অ্যাসেট গুলো বিজনেসে আমরা ইউজ করার জন্য কিনি, সেগুলোর এক্সাম্পল কি ফিক্সড অ্যাসেটস। আর যেইগুলো আমরা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য কিনি, সেগুলোর এক্সাম্পল হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টস। যেরকম শেয়ারস, ডিভেঞ্চার্স, তুমি কোনো শেয়ার কিনছো, ডিভেঞ্চার কিনছো, দোজ আর লং টার্ম ইনভেস্টমেন্টস। তুমি একটা বিল্ডিং কিনছো, তখন তোমাকে দেখতে হবে তুমি বিল্ডিংটা কেন কিনছো। তুমি যদি বিল্ডিংটা রেন্ট কামানোর জন্য বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য কেনো, দেন ইট ইজ এগেইন লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে চলে যাবে। আর যদি তুমি বিল্ডিংটা বিজনেসে ইউজ করার জন্য কেনো, দেন ইট ইজ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটকে আজকাল আমরা প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলি, পিপিই। তো ফিক্সড অ্যাসেট মানে সেই অ্যাসেট গুলো যেগুলো বিজনেস ইউজ করার জন্য কেনা হয়। তাহলে নন কারেন্ট অ্যাসেট মানে গ্রেটার দ্যান 12 মান্থস। নন কারেন্ট অ্যাসেট দুটো পারপাস ইউজ হয়, একটা ইউজ ফর দ্য বিজনেস, একটা ফর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। তুমি হোল্ড করে রেখে দিয়েছো, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, দাম বাড়লে বিক্রি করবে। যেগুলো আমরা বিজনেসে ইউজ করি সেটাকে বলে ফিক্সড অ্যাসেট। এখান থেকে আমার আরেকটা টপিকও কভার হবে, দ্যাট ইজ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট আর দোজ অ্যাসেটস which are those non-current assets which are used in the business, কেন? In order to increase the earning capacity of the business. মেশিন কেন ইউজ করি? প্রোডাকশন হবে, প্রোডাকশনটা বিক্রি করব, জিনিসটা বিক্রি করব, সেখান থেকে পয়সা কমাবো। তো ইউজড ইন দ্য বিজনেস টু ইনক্রিজ the earning capacity, to increase the earning capacity of the business. তাহলে ফিক্সড অ্যাসেটের ডেফিনেশন দিলে শুধু এই পার্টটা দিবে, লেফট হ্যান্ড সাইড, ইউজড ইন দ্য বিজনেস টু ইনক্রিজ দ্য আর্নিং ক্যাপাসিটি। ঠিক আছে। ফিক্সড অ্যাসেট না দু ধরনের হয়, একটা ট্যানজিবল, একটা হচ্ছে ইনট্যানজিবল। একটা ট্যানজিবল, একটা হলো ইনট্যানজিবল। ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে কি কি আসে, যেগুলোর একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি এক্সেট্রা। আর ইনট্যানজিবল এর মধ্যে কি কি আসে, নোটসে লেখানো আছে তো, গুডউইল, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক। ঠিক আছে। লিমিটেশনের কথা যে আমরা লিখছি যে এগুলো কোয়ালিটেটিভ ইনফরমেশন, হুম তাহলে আমরা এখানে এসে গুডউইলকে কেন একটা অ্যাসেট হিসেবে ব্যবহার করছি? মানে যাই হোক ইনট্যানজিবল অ্যাসেটগুলো তো অ্যাসেটই, হুম ওটাকে আমরা অ্যাসেট হিসেবে গ্রহণ কেন করছি? এখানে গেলে অ্যাকাউন্টস ওটাকে ইগনোর করা হচ্ছে। অন্তরেশ বলছে অ্যাকাউন্টসে কোয়ালিটেটিভ ইনফরমেশন ইগনোর করা হচ্ছে, তাহলে আমরা গুডউইলকে কেন বিজনেসের ইনট্যানজিবল অ্যাসেটস মানছি? গুডউইল মানে কি বোঝো অন্তরেশ? রেপুটেশন। গুডউইলের মানে কি জানো? গুডউইলের মানে হচ্ছে ফিউচার প্রফিটস ডিউ টু পাস্ট হার্ড ওয়ার্ক। গুডউইল মানে ফিউচারে যে তুমি প্রফিটটা কামাবে, পাস্টে তুমি হার্ড ওয়ার্ক করেছো সেটার জন্য, দিস ইজ গুডউইল। তো গুডউইল ইজ অ্যান অ্যাসেট ফর দ্য বিজনেস, নো ডাউট। কিন্তু আমরা গুডউইলকে তখনই বিজনেস বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করি যখন ইট ইজ পারচেজড গুডউইল হয় অন্তরেশ। সেলফ জেনারেটেড গুডউইলকে আমরা রেকর্ড করি না বিজনেসে। পারচেজড গুডউইল মানে, আমি ধরো আজকে শিবরাজের বিজনেস কিনছি, শিবরাজ এই বিজনেসটা অনেকদিন ধরে দাঁড় করিয়েছে, শিবরাজের নামে অনেক কাস্টমার আসে, তোর একটা গুডউইল আছে, আমি ওর থেকে যখন বিজনেসটা কিনছি আমাকে থেকে গুডউইলের টাকা নেবে, ভ্যালুয়েশন যখন করবে বিজনেসের গুডউইলের টাকা নেবে। হোয়াট ইজ দিস গুডউইল? শিবরাজ বলবে স্যার আপনি ফিউচারে যে প্রফিটটা কামাবেন ডিউ টু দ্য পাস্ট হার্ড ওয়ার্ক যেটা আমি করেছি, দিস ইজ গুডউইল। এটার ভ্যালুয়েশন করে আমার থেকে টাকা নেবে। এবার আমার জন্য এটা পারচেজড গুডউইল, আমি শিবরাজের গুডউইলটা কিনলাম, এটা আমি বুকস অফ অ্যাকাউন্টসে দেখাবো।
এরপর আমি যখন হার্ডওয়ার্ক করে 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 আমার গুডউইল জেনারেট করলাম, সেলফ জেনারেটেড গুডউইল, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বলছে সেলফ জেনারেটেড গুডউইলকে তুমি বুকস অফ অ্যাকাউন্টে ডেবিট করবে না, অ্যাসেট বলে দেখাবে না। ঠিক আছে, এদিকে দেখছো। আর কোয়ালিটেটিভ ইনফরমেশন মানে অন্তরে সেই জিনিসগুলো which cannot be expressed in terms of money। এবার প্রবলেমটা কি হয়, তোমাদের গুডউইল মানে তোমাদের ম্যাডাম এটাই বলে যে গুডউইল মানে রেপুটেশন। তোমরা ভাবো রেপুটেশনকে কি করে ইভ্যালুয়েট করবো? আরে ভাই, রেপুটেশন রেপুটেশন ফালতু কথা, এগুলো ইংলিশ ক্লাসে শুনবে। অ্যাকাউন্টস এর ক্লাসে যখনই গুডউইল শুনবে না, ক্লাস 12 আমি তোমাদের পড়াবো গুডউইল, যখনই গুডউইল অ্যাকাউন্টস সাবজেক্টে যখনই গুডউইল কথাটা শুনবে, বুঝবে যে ফিউচার প্রফিট ডিউ টু পাস্ট হার্ড ওয়ার্ক। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু আমরা কোয়ান্টিটেটিভ টার্মসে, মনিটারি টার্মসে ইভ্যালুয়েট করতে পারি। তো গুডউইল ফিক্সড অ্যাসেটের মধ্যে দুটো, ট্যানজিবল, ইনট্যানজিবল। ট্যানজিবল মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ইনট্যানজিবল মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। ঠিক, এইবারে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট মানে যেটা আমি বিজনেসে রাখবো আপ টু 12 মান্থস, আপ টু 12 মান্থস মানে যেটাকে আমি 12 মান্থসের মধ্যে ক্যাশে কনভার্ট করে নেব। মেন পাঁচ লাইনটা কি, পরীক্ষা যখন লিখবে বলবে দিস অ্যাসেটস আর কনভার্টেড ইনটু ক্যাশ উইদিন 12 মান্থস। এক্সাম্পল কি, স্টক। স্টককে কি তুমি বছর বছর রেখে দেবে? আরে ভাই, নষ্ট হয়ে যাবে, আউট অফ ফ্যাশন হয়ে যাবে, তাই না? এই যে অদ্রিজা আজকে একটা অ্যানাবেলের ড্রেস পরে এসছে, এই ড্রেসটা হয়তো আজকের দিনে খুব ফ্যাশনে আছে, হ্যাঁ, ভিনটেজ। আচ্ছা, এই ভিনটেজ ড্রেস, তাই তো, এই ভিনটেজ ড্রেস আজ থেকে 30 বছর পরে তো, মানে 10 বছর, ফ্যাশন তো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, ধরো আজ থেকে 5 বছর পর, 30 বছর ছাড়ো, 5 বছর পরই এটা ফ্যাশনে থাকবে না। তো স্টক ক্লিয়ারেন্স সেল, জানো না, বাটার জুতো এক এক সময় এক এক রকমের ট্রেন্ড আসে। আগেকার দিনে প্লাজো ছেলেরা পরতো, পুরোনো দিনের ছবিগুলো দেখবে, আর আজকালকার দিনে মেয়েরা পরে, তো ফ্যাশন। তো স্টক আমরা জেনারেলি কি করি, বিক্রি করে দিই উইদিন 12 মান্থস। তো দিস ইজ আ কারেন্ট অ্যাসেট, বিক্রি করে ক্যাশ তুলে নিই। ডেটার মানে ধারে বিক্রি করেছি। নর্মাল বিজনেস কিভাবে চলে, তুমি কাউকে যখন ধারে বিক্রি করো তুমি তাকে কি বলো, 7 দিন, 10 দিন, 1 মাসের মধ্যে টাকা দিয়ে দিতে। তো ডেটারও কারেন্ট অ্যাসেট, দিস আর কনভার্টেড ইনটু ক্যাশ উইদিন 12 মান্থস। ঠিক আছে, বিলস রিসিভেবল। বিলস রিসিভেবলও এক ধরনের ডেটার, এটাও এক ধরনের অ্যাসেট। আচ্ছা, বিলস রিসিভেবলকে আরো ভালো করে বুঝতে হবে। হুন্ডি পড়েছিলাম মনে আছে বিএসটিডি তে? হুন্ডির ক্ষেত্রে কি হতো, একটা ক্রেডিট ট্রানজাকশন করতো, তখন একটা কাগজে লেখা হতো, সেই কাগজটা একজনের কাছে থাকতো, মানে যে টাকা পাবে তার কাছে কাগজটা ধরো আছে, সে প্রডিউস করতো কাগজটা, টাকা পেত। তো যে কাগজটা রাখছে, যে টাকাটা পাবে ওই কাগজের এগেনস্টে, হুন্ডির এগেনস্টে, দ্যাট ইজ বিলস রিসিভেবল ফর হিম, ওই কাগজটা ওর জন্য বিলস রিসিভেবল, এন্ড দিস ইজ আ কারেন্ট অ্যাসেট। আর যে টাকাটা দেবে, যাকে পে করতে হবে, আরে হুন্ডি মনে আছে, আর দুটো লোক থাকতো তো, দুজন থাকতো তো হুন্ডিতে, তো দুজনের মধ্যে লেখাপড়া হতো কাগজে। তো আলটিমেটলি কি হতো, একজন টাকা পাবে, রিসিভার, আর একজন হচ্ছে পেয়ার। একজন রিসিভার, একজন পেয়ার। তো এই যে হুন্ডিটা, এই কাগজটা, এই কাগজ, এই যে হুন্ডিটা, এই যে কাগজটা,
এইটা রিসিভারের পয়েন্ট অফ ভিউ থেকে বিলস রিসিভেবল, আর পেয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে বিলস পেয়েবল। Bills receivable is an asset. It is also a current asset. আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, একটা টার্ম আছে ট্রেড রিসিভেবলস। ডেটার প্লাস বিলস রিসিভেবল, এই দুটো মিলিয়ে আমরা বলি ট্রেড রিসিভেবলস। কি বলি? ট্রেড রিসিভেবলস। সব তো লেখা নেই নোটে। এটা তোমাদের বলেছিলাম। হ্যাঁ, প্লাস ধরো তোমাদের বলেছিলাম না, নোটের বাইরেও যদি স্কুলে কিছু বলে যে এই টপিক গুলো পড়বে, একটু পড়ে নেবে। আরে ডেটারের ডেফিনেশন তো পারবেই, বিলস রিসিভেবলও পড়ে নিলে ধরো। এবার ধর ট্রেড রিসিভেবল এলো, দুটোকে বলে দেবে। তো ডেফিনেশন করতে পারবে হোয়াট ইজ ডেটা ক্রেডিট। হোয়াট ইজ ডেটার ক্রেডিটার আসতেই পারে, নিজের ভাষায় লিখবে না। ডেটার মানে আমি যাকে ক্রেডিটার জিনিস বিক্রি করেছি, যার থেকে আমি টাকা পাই। আহ কি হয়েছে? অর্ক কি প্রবলেম? ঘুম পাচ্ছে? আরে তোমার তো পড়াশোনা করতে হলে ঘুম পায়। এদিকে জিম করছো, বেশি জিম করলে হবে না, পড়াশোনাও করতে হবে। নাহলে না, এরপরে না জিমের ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবে গার্লফ্রেন্ড পেটাচ্ছে। এইদিকে গিফট যখন দিতে পারবে না, তখন ওই জিমের ডাম্বেলই তোমার মাথায় ভাঙবে। এদিকে আসছো? স্টক অর ইনভেন্টরি, এইটা না তোমাদের স্কুলের বেশ একটা ফেভারিট জিনিস কিন্তু, ঠিক আছে? একটু মন দিয়ে শুনো এটা। স্টক অর ইনভেন্টরি গত বছরের 20 মার্কসের এক্সামটাতে এসেছিল, ঠিক আছে? এবং একটু ভালো করে লিখবে, যেরকম স্লাইডে দেখাচ্ছি এরকম ভাবে লিখবে, আদারওয়াইজ কেটে মার্কস, মানে মার্কস কেটে দিয়েছিল। 2 মার্কসে 3 মার্কসে যাই থাকুক না কেন, একদম প্রপারলি লিখবে, যেটা আমার নোটসে লেখা আছে এবং আমি যেটা এখন স্লাইডে বোঝাচ্ছি। আগেও অবশ্যই বোঝানো আছে, এটা রিভিশন। বারবার করে মনে করে দিচ্ছে এটা রিভিশন। হ্যাঁ, শিবরাজ বাজার, ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা চলো। আচ্ছা, দু ধরনের বিজনেস হয়, একটা ট্রেডিং বিজনেস, একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস। ট্রেডিং বিজনেস মানে যারা জিনিস কিনে এনে বিক্রি করে, রিসেল করে। আর ম্যানুফ্যাকচারিং বিজনেস মানে যারা প্রোডাকশন করে বিক্রি করে, ঠিক আছে? তো স্টক আর ইনভেন্টরিকে আমরা এই দুটো বিজনেসের ভিউ পয়েন্ট থেকে শিখবো। একটু দেখে নি কি ব্যাপারটা। ট্রেডিং কনসার্নের জন্য স্টক বা ইনভেন্টরিকে আমরা বলি স্টক অফ গুডস। মানে ব্যাপারটা এরকম, যে জিনিসটা বিক্রি না হয়ে পড়ে আছে। স্টক অফ গুডস মানে যেই জিনিসটা বিক্রি না হয়ে পড়ে আছে, যেটা আমি পারচেস করেছিলাম ইন অর্ডার টু রিসেল, বাট এখনো বিক্রি হয়নি, আমার কাছে পড়ে আছে। যেটা আমি পারচেস করেছিলাম ফর রিসেলিং, যেটা আমি পারচেস করেছিলাম ফর রিসেলিং। আরে আমি তো ম্যানুফ্যাকচার করি না, আমি তো ট্রেডার, আমি ট্রেডিং কনসার্ন, আমি ম্যানুফ্যাকচার করি না। তো আমি পারচেস করেছিলাম ফর রিসেলিং, আর আমার এখনো আনসোল্ড অবস্থায় পড়ে আছে, ঠিক আছে? তো ট্রেডিং কনসার্নের জন্য স্টক বা ইনভেন্টরি মানে স্টক অফ আনসোল্ড গুডস। এবার ম্যানুফ্যাকচারিং কনসার্নের ব্যাপারটা বোঝো। ম্যানুফ্যাকচারিং কনসার্ন কি করে? প্রথমে র মেটেরিয়াল কিনে আনে, প্রথমে র মেটেরিয়াল কিনে আনে, সেই র মেটেরিয়ালকে প্রসেস করে, প্রসেস করে প্রসেস করে ফাইনাল ফিনিশ গুডস বানায়, তাই তো? এইবারে দেখো বছরের শেষে, আরে ফোনটা কিপ্যাডের আওয়াজ হচ্ছে, এদিকে বছরের শেষে তুমি যত র মেটেরিয়াল কিনেছিলে পুরোটা প্রোডাকশনে ইউজ করনি, কিছু র মেটেরিয়ালের স্টকও পড়ে আছে। তো কিছুটা দ্যাট ইজ কল্ড স্টক অফ আরএম, মানে স্টক অফ র মেটেরিয়াল। এটা কি ট্রেডারের জন্য থাকে? না,
ট্রেডারের জন্য র মেটেরিয়াল কিছুই থাকে না, ওর কাছে সবই হচ্ছে ফিনিশ গুডস। আচ্ছা, বছরের শেষে কিছু গুডস এমন থাকে যেটার উপর প্রোডাকশন চলছে, এখনো কমপ্লিট হয়নি। 31 মার্চে বছর যখন শেষ হয়েছে, কিছু গুডস এখনো প্রোডাকশন স্টেজে আছে, মানে প্রসেসিং চলছে, যেটা 100% কমপ্লিট হয়নি এখনো। দ্যাট ইজ কল্ড স্টক অফ ডব্লিউআইপি। ডব্লিউআইপি মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর কিছু গুডস এমন আছে যেটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে কিন্তু এখনো বিক্রি হয়নি, দ্যাট ইজ স্টক অফ ফিনিশ গুডস। তাহলে ম্যানুফ্যাকচারিং কনসার্নের জন্য এই তিনটে থাকে। ট্রেডিং এর জন্য একটাই, স্টক অফ গুডস মানে ফিনিশ গুডস। র মেটেরিয়াল, আর এম মানে র মেটেরিয়াল। পরীক্ষায় এফজি আর এম লিখবে না, ডব্লিউআইপি টা লিখতে পারো, দ্যাট ইজ অ্যান অ্যাকসেপ্টেড শর্ট ফর্ম। এইটা দিয়ে শেষ করব। রিভিশন তো আগে তো পড়ানো আছে সব। আচ্ছা, এক্সপেন্ডিচার, হ্যাঁ এটা পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে। হ্যাঁ এটা পাঠিয়ে দিয়েছিলাম কালকে, কালকে গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম এটা। সানডেদের আছে, তোমাদের এটা আমি গ্রুপে পাঠালাম কালকে, দেখে নাও। এখান থেকে ছবি তুলে নেবে, কোনো অসুবিধা নেই, বা স্ক্রিনশট দিয়ে যা ইচ্ছা নিয়ে নেবে। আরে পরে যখন দেবো রেকর্ডিং দিয়ে নেবে, বা এখন ছবি তুলে নেবে বা লিখে নেবে। ঠিক আছে, এদিকে দেখছো, এক্সপেন্ডিচার দু ধরনের হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও তো। এক্সপেন্ডিচার না দু ধরনের হতে পারে, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে যেটা অনেক দিন ধরে বেনিফিট দেবে, মোর দ্যান ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড। বেনিফিট আমরা যেটার বেনিফিট পাবো মোর দ্যান ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে সেই এক্সপেন্ডিচারটা যেটার বেনিফিট আমি পাবো ফর মোর দ্যান ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড। তাহলে দোজ এক্সপেন্ডিচার whose benefit can be derived for more than one accounting period are called capital expenditure. Capital expenditure এর এক্সাম্পলে শুধু এই দুটো জিনিস আসে, purchase of fixed asset or improvement of fixed asset. Purchase of fixed asset or improvement of fixed asset. নতুন মেশিনারি কিনছি, দ্যাট ইজ পারচেজ। আমার একটা পুরনো বিল্ডিং ছিল, অলরেডি পারচেজ বিল্ডিং ছিল একটা, সেটার একটা এক্সট্রা এডিশনাল ফ্লোর আমি কনস্ট্রাক্ট করছি, ইমপ্রুভমেন্ট। তো পারচেজ আর ইমপ্রুভমেন্ট অফ ফিক্সড অ্যাসেট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এইগুলোর বেনিফিট আমি অনেকদিন ধরে পাবো। আর রেভিনিউ এক্সপেন্ডিচার মানে স্যালারি, রেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট এক্সেট্রা, অর্থাৎ যেটার বেনিফিট আমি শুধু সেই অ্যাকাউন্টিং পিরিয়ডেই পাবো। বলছি, রেন্ট, স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সেট্রা, দিজ আর রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে হুজ বেনিফিট ক্যান বি ডিরাইভড only in the accounting period in which they are incurred, তারপরে নয়, not beyond that. তুমি এমপ্লয়কে এই বছরের জন্য স্যালারি দেবে, ওই বছর তোমাকে কাজ করবে। এই বছর ধরো তুমি এমপ্লয়কে স্যালারি দিয়েছো, এর বেনিফিট কি তুমি নেক্সট ইয়ার পাবে না? নেক্সট ইয়ার আবার স্যালারি দাও। রেন্ট, এই বছর তুমি ধরো টোটাল এত টাকা রেন্ট দিয়েছো, এর বেনিফিট কি তুমি আগে পাবে না? আগে আবার তোমাকে নতুন করে রেন্ট দিয়ে সার্ভিস নিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট, ছোটখাটো অ্যাডভার্টাইজমেন্ট করেছো, তার বেনিফিট এই বছরই পাবে তুমি। এবার যদি বড় অ্যাডভার্টাইজমেন্ট হয়, খুব, তখন ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের কনসেপ্ট অ্যাপ্লাই করবো, যেটা একটা ফিকটিশিয়াস অ্যাসেট, সেটা ভিডিওতে অলরেডি আছে। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের যখন ভিডিওটা করছিলাম, আমি বারবার সালমান খান কেন বলছিলাম, তার কারণ এটাই বোঝানোর জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট ক্যান বি আর রেভিনিউ এক্সপেন্ডিচার, কিন্তু বড় সড়ো অ্যাডভার্টাইজমেন্ট যদি হয় তখন ওটা হয়ে যাবে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। খুব বড় অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেনিফিট আমি অনেকদিন ধরে পাবো, অ্যাডভার্টাইজমেন্ট তো ছোট হতে পারে, রেডিওতে অ্যানাউন্সমেন্ট করা, দ্যাট ইজ অলসো অ্যাডভার্টাইজমেন্ট, সেটার বেনিফিট কি অনেকদিন ধরে পাবো না? আমি স্যাম্পলিং করছি, গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ স্যাম্পলস, রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করবো। বাট বড় সড়ো এক্সপেন্ডিচার হলো, খুব বড় অ্যামাউন্ট এক্সপেন্ডিচার হলে, সেটাকে আমরা তখন ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের কনসেপ্টটা লাগিয়ে দিই।
তাই জন্য ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের যদি তোমরা ডেফিনেশনটা দেখো, ওখানে লেখা ছিল দিজ আর রেভিনিউ এক্সপেন্ডিচার উইচ আর নট রিটেন অফ ইন দ্য ইয়ার ইন উইচ দে আর ইনকার্ড। মোটামুটি ইম্পর্ট্যান্ট সবকিছু রিভাইজ করিয়ে দিলাম। দয়া করে পরীক্ষা ভালো করে দেবে এবং একটু ভালো করে পড়ে ঠরে পরীক্ষা দিও। এ ভাই শুনে নে, নেক্সট ডে ঠিক আছে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আছিস না ওকে বলো। আরে নেই, চারি ক্লাস নেই, চুপচাপ না। হ্যাঁ, নেক্সট প্রেগনেন্সি যারা যারা ইন্টারেস্টেড স্কুলের পরীক্ষা দেওয়ার পর এখানে চলে আসবি।